হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। কালকে তোমাদের ভিডিও আপলোড করার পরেও ইউটিউব প্রসেসিং নেয়নি। ইউটিউব প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের থামিয়ে রেখেছিল যে প্রসেসিং হচ্ছে, বাট প্রসেসিং হয়নি, যার ফলে ভিডিও দিতেও পারিনি। ঠিক আছে, সেই ভিডিও এখনও প্রসেসিংয়ে আছে। চাইলে আমি তোমাদের যে আমাদের পোস্ট আছে ইউটিউবে, সেখানে আমি তোমাদের ইয়ে করে দেবো, কী বলে, আমি তোমাদের ওটাকে পোস্ট করে দেবো যে ওটা ঘুরছে, এখনও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যাই হোক, দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে আমি আবার এটাকে আপলোড করছি, মানে রেকর্ড করে আপলোড করছি। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ যুক্ত করলে কোন পদক্ষেপ পড়ে? মনে রাখবে, রেল কিন্তু 2024-এর দিকে বারণ করে দিয়েছে যে এক্সাম চলাকালীন কোনো অফিসিয়াল জিনিস আপলোড করা যাবে না। যারা আপলোড করছে তারা নিজস্ব রিস্ক আপলোড করছে, খুব বাজে জিনিস, এবং এতে ক্ষতিগ্রস্ত হয় স্টুডেন্টরা। বেসিক্যালি যারা পরীক্ষা দিয়ে আসছে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, কালকে তুমিও পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষা দিয়ে আসার পর দেখবে সব প্রশ্ন রিভিল হয়ে যাচ্ছে, ফলে বাকিরা সব প্রশ্ন পেয়ে যাচ্ছে, তখন তোমারও খারাপ লাগবে। ওই জন্য সবারটা ঘুটে পড়ে গোবর হাসে বলে একটা কথা আছে, এইটা করা উচিত নয়। ঠিক আছে, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রশ্নগুলোকে অত্যন্তভাবে ঘুরিয়ে রেখেছি, যাতে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো প্লাস আরও অনেক প্রশ্ন আলোচনা করা যায়। কারণ দেখো, এক্সাম হয়ে যাওয়ার পরে আমরা ডিফারেন্ট টাইপের প্রশ্ন আলোচনা করতে পারি, কিন্তু সেই প্রশ্নগুলোকে তুলতে পারি না যেগুলো এক্সামে ডাইরেক্ট এসছে। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ যুক্ত করলে যে পদক্ষেপ পড়ে সেটি কোন বর্ণের হয়? কেমিক্যাল রিয়াকশন থেকে প্রচুর প্রশ্ন আসছে। লাস্ট শিফটে কিন্তু ম্যাগনেট ইলেকট্রিসিটি থেকে প্রশ্ন বাড়ানো হয়েছে। এবার তোমাদের বলি, তোমরা যারা ভেবেছো যে স্যার ম্যাগনেট ইলেকট্রিসিটি করে যাবো না, তাদের আমি বারবার বলি, আজকে তোমরা ম্যাগনেট ইলেকট্রিসিটি দেখতে পাবে, কালকে লাস্ট শিফটে এসছে। ঠিক আছে, সেই জন্য আমি বলবো যে ভালো করে দয়া করে পুরোটা পড়ে যাও। অর্থাৎ এবারে কিন্তু আর শুধু 10 শুধু 9 পড়বে এমন হচ্ছে না, 9-10 মিলিয়ে কোশ্চেন্স আসছে। হয়তো দেখা গেলো প্রথম দিকে শিফটগুলোকে আমাদের 9 বেস বেশি, 10 কম এলো, পরের শিফট বা পরের ফেজে দেখা গেল 10 বেশি 9 এলো, 9 কম এলো, এরকমও হতে পারে। তো কী বলেছে দেখো, লেড নাইট্রেটের জলীয় দ্রবণ। দেখো, লেড নাইট্রেটের ক্ষেত্রে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট হয়। একটা এখানে যে প্রশ্ন পড়েছে সেটা বলে দিই, যদি লেড নাইট্রেটকে জলীয় দ্রবণকে তুমি উত্তপ্ত করো, এই হচ্ছে তোমাদের লেড নাইট্রেটের জলীয় দ্রবণ। এটা কিন্তু বর্ণহীন হয়, মনে রাখবে, লেড নাইট্রেটের জলীয় দ্রবণ কিন্তু বর্ণহীন হয়। আর জলীয় দ্রবণ বলেছে তার মানে এটা কিন্তু অ্যাকোয়াস সলিউশনে আছে। ঠিক আছে, এর জলীয় দ্রবণকে তুমি কী করবে, উত্তপ্ত করবে বলেনি, পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে যুক্ত করা হয়েছে। তো 2Ki এর সঙ্গে যুক্ত করা হয়েছে, এটাও কিন্তু জলীয় দ্রবণ। ঠিক আছে, দুটোই কিন্তু জলীয় দ্রবণ। ঠিক আছে, দুটোই কিন্তু কি জলীয় দ্রবণ। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে লেড আয়োডাইড উৎপন্ন হয়। পয়েন্ট কী উৎপন্ন হয়? লেড আয়োডাইড। এই লেড আয়োডাইড কিন্তু হলুদ বর্ণের হয়। ঠিক আছে, আর তার সঙ্গে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে KNO3 উৎপন্ন হয়। ঠিক আছে, KNO3 অর্থাৎ 2KNO3 আমরা বলতে পারি উৎপন্ন হয়। এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এবং এটাও কিন্তু অ্যাকুয়াস হয়। অর্থাৎ এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু একটা ডিডি বিক্রিয়া, মানে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি NO3 ছিল PB এর ঘরে, সেই NO3 চলে গেছে K এর ঘরে। কে এর সঙ্গে ছিল আই, সেই আই চলে গেছে পিবি এর ঘরে। অর্থাৎ দুটো একে অপরের ঘর চেঞ্জ করেছে। কী করেছে? একে অপরের ঘর কী করেছে? চেঞ্জ করেছে। এবং এই জন্য এটাকে আমরা বলি ডবল ডিসপ্লেসমেন্ট, মানে দুটো ক্ষেত্রেই আমরা ডিসপ্লেসমেন্টকে দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস মাথায় রাখবে, ডবল ডিসপ্লেসমেন্টে কিন্তু অ্যাকুয়াস নেওয়া হয়, তার ফলে একটা অ্যাকুয়াস একটা সলিড উৎপন্ন হয়। যেমন এক্ষেত্রে এইটা হচ্ছে তোমাদের সলিড। কোনটা সলিড? এই যে পিবিআই, এটাই সলিড, এবং এটাই হচ্ছে পদক্ষেপ। তো অ্যান্সার আমাদের কী হবে? হলুদ বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয়। এর থেকে আরেকটা প্রশ্ন আসে তোমাদের, পিবিএনও থেকে উত্তপ্ত করলে কী হবে? সেটা হচ্ছে এর তাপীয় বিয়োজন বিক্রিয়া। PbNO3 এর তাপীয় বিয়োজন বিক্রিয়া এটা হয়। সেখানে কী হয়? সেখানে তোমাদের তিনটে জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে PbO উৎপন্ন হয়, দুই তোমাদের NO2 উৎপন্ন হয়, NO2 উৎপন্ন হয়, আর অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে এটা তো ডেফিনেটলি বর্ণহীন দেখতে পাচ্ছ, কিন্তু এটাও তোমাদের হলুদ বর্ণের হয়। তো মনে রাখাটা, দুটো বিক্রিয়া মনে রাখা খুব চাপের। দুটোতেই বর্ণহীন থাকে, হলুদ উৎপন্ন হয়, এবং এখানে তোমাদের একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে তোমাদের কী হয়? একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের, যদি বলে তাপীয় বিয়োজন তখন এটা আসবে, আর যদি বলে ডবল ডিসপ্লেসমেন্ট তখন এটা আসবে। এই দুটোই আমি তোমাদের বলে দিলাম, কারণ দুটোর উপর বেস করি তোমাদের কিন্তু কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারে এসছে, এবছরও কিন্তু এই দুটোর উপর বেস করি কিন্তু কোশ্চেন্স আসবে। আমি কি বলছি বুঝতে পারছো আশা করি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন্সগুলো। এটাকে যদি আমি ব্যালেন্স করি, এখানে একটা 2 হবে, এখানে একটা 2 হবে, এখানে একটা 4 হবে। ব্যালেন্স করে দিচ্ছি, এখানে 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 4। এই তোমাদের বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। চলো নেক্সট পরেরটাতে যাবো আমরা। পরের প্রশ্ন দেখো কী বলেছে, একটা 100 হার্টজ যুক্ত কম্পাঙ্কের পর্যায়কাল কী হবে? এটাকেও আমি তোমাদের স্টার মেরে দিচ্ছি, কেন আশা করি বুঝতে পারছো। তো দেখো, আমরা জানি যে এফের সঙ্গে টি এর রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এরকম কিন্তু রিলেশন হয় না। এফের সঙ্গে টি এর রিলেশন কী হয়? ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ 1/t হয়। অলওয়েজ মাথায় রাখবেন, আরেকবার লিখে দিচ্ছি, এফ তোমাদের 1/t এর সমান হয়। এইটা তোমাদের এখানে কাজে লাগবে। এবার দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ যদি 50 হার্টজ হয়, পয়েন্ট টু বি নোটেড, এফ যদি 100 হার্টজ হয়, এফ যদি 100 হার্টজ হয়, তো টি কী হবে? তো এটাই আমাদের অ্যান্সার হবে, 1/100 ইকুয়াল টু তোমাদের টি। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আমাদের কী হবে? এটা ইকুয়াল টু অ্যান্সার আমাদের কী হবে? 0.01। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার,
ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1কে 80 দিয়ে ভাগ করলে এটাই হয়, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর মনে রাখবে এটা কিন্তু অলওয়েজ সেকেন্ডে থাকে, এটা তোমাদের অলওয়েজ হার্টসে থাকবে, আর এটা তোমাদের অলওয়েজ কিসে থাকবে, সেকেন্ডে থাকবে। কিলো হার্টস কথার অর্থ কি, এটা ইম্পর্টেন্ট। অনেকে কিলো হার্টস কথা জিজ্ঞেস করে। যেমন আমাদের যে শ্রবণ ক্ষমতা সেটা কিন্তু 20 হার্টস থেকে 20 কিলো হার্টস অবধি যায়। 20 হার্টস থেকে 20 কিলো হার্টসের অর্থ হচ্ছে 20 হার্টস থেকে 20 কিলো হার্টস মানে হচ্ছে এত হার্টস। কিলোগ্রাম থেকে গ্রামে কনভার্ট করতে গেলে যেমন 1000 দিয়ে গুণ করি, তেমন 20 কিলো হার্টসকে হার্টসে কনভার্ট করতে গেলে 20কে আমরা 1000 দিয়ে গুণ করবো, তো 20,000 হার্টস হয়ে যাবে। এইটা একটু মনে রাখবে, এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে তোমাদের কোশ্চেন্স দিতে পারে, যেহেতু শব্দ থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। আমি একটা কাজ করি, আমি আগে তোমাদের কেমিক্যাল রিয়াকশানের যে স্লাইড আছে সেগুলো সব করিয়ে দিই। ঠিক আছে, তারপর আমি তোমাদের পরের স্লাইডে যাব। বলেছে সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড সংযুক্ত করলে কি হবে। দেখতেই পাচ্ছ দুটোরই জলীয় দ্রবণ ইউজ করা হয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটাই তোমাদের বুঝতে হবে যে দুটোরই যখন জলীয় দ্রবণ ইউজ করবো তখন কী হবে। যেমন জারণ বিজারণ থেকে আমি শুনেছি এখনও প্রশ্ন আসেনি, বাট আজকে আসতে পারে। ঠিক আছে, তো সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণ, সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণ কী হয়, Na2SO4, Na2SO4। ঠিক আছে, Na2SO4, এটা কিন্তু অ্যাকোয়া সলিউশন বলেছে, অ্যাকোয়া সলিউশন। এর সঙ্গে আমরা কী করছি, বেরিয়াম ক্লোরাইড অ্যাড করছি। এটা বিগত বছরে প্রচুর বার পড়েছে। ঠিক আছে, এবং এটাও কিন্তু অ্যাকোয়া সলিউশনে অ্যাড হচ্ছে। এবং এখানে যে তোমাদের মানে কঠিনটা উৎপন্ন হয়, দেখো আমি বলেছি কি, এটা ডিডি রিয়াকশন, অর্থাৎ ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিডি রিয়াকশন একটা সলিড আর একটা অ্যাকোয়াস তোমাদের ডেফিনেটলি উৎপন্ন হবে। তো সলিডটাই তোমাদের কী হয়ে যায়, অদক্ষেপ হয়ে যায়, বলেছে অদক্ষেপ হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের বেরিয়াম সালফেট, BaSO4। ওকে, আর এদিকে তোমাদের কী হয়, একটা লবণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে NaCl। তো এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো এটা আমাদের কী হয়, এটা তোমাদের সাদা বর্ণের হয়। ঠিক আছে, এটা তোমাদের কী হয়, এটা তোমাদের সাদা বর্ণের হয়। তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের সাদা। নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে সোডিয়াম কার্বনেট অ্যাড করলে, দেখো কপার সালফেট সেটা হচ্ছে CuSO4, এবং এর জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকোয়া সলিউশন ব্যবহার করা হচ্ছে। এর সাথে সোডিয়াম কার্বনেটকে ব্যবহার করা হচ্ছে। সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি, Na2CO3, এই হচ্ছে সোডিয়াম কার্বনেটের ফর্মুলা। ঠিক আছে, আর এইটা কিন্তু ব্লু হয়, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু তোমাদের কী হয়, ব্লু হয়। আর এটা কিন্তু তোমাদের কী হয়, হোয়াইট হয়। ব্লু আর হোয়াইটের কম্বিনেশনকে অ্যাড করা হচ্ছে, তার ফলে মনে রাখবে একটা কপার ক্লোরেট উৎপন্ন হয়। ঠিক আছে, কপার ক্লোরেট, আর এই কপার ক্লোরেট কিন্তু গ্রিন হয়, এই যে তোমাদের দেখতে পেলে, এবং এটা কিন্তু সলিড হয়। এই যে এটা কিন্তু তোমাদের কী হয়, সলিড হয়। আর তার সঙ্গে উৎপন্ন হয় কি, Na2SO4 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, Na2SO4 উৎপন্ন হচ্ছে, এবং এটাও কিন্তু অ্যাকোয়াস হবে। এটা কিন্তু কী হবে, তোমাদের অ্যাকোয়াস হবে। ওকে, এই যে পুরো ব্যাপারটা উৎপন্ন আছে, তার সঙ্গে আরেকটা জিনিস উৎপন্ন আছে, সেটা হচ্ছে CO2 উৎপন্ন হচ্ছে। এই যে পুরো ব্যাপারটা উৎপন্ন হলো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রিন কালারের হচ্ছে। কী কালার হচ্ছে, গ্রিন কালার হচ্ছে, বা সবুজ বর্ণের হচ্ছে। এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। গ্রিন প্রিসিপিটেট পড়ে এখানে কপার সালফেটের সঙ্গে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে। আচ্ছা, এই বিক্রিয়া আমি একটু ফিরে এলাম তোমাদের নেক্সট স্লাইডে যাওয়ার আগে। সেটা হচ্ছে এই যে কপার কার্বনেট উৎপন্ন হয় বললাম, এটা কিন্তু বেসিক কপার কার্বনেট হয়। তার মানে এর মধ্যে কিন্তু কপার হাইড্রক্সাইড মিক্সড আপ অবস্থায় থাকে, এটা একটু মনে রাখবে। মানে এই যে পুরো বিক্রিয়াটা হয়, এটাকে এখানে কপার হাইড্রক্সাইড এবং কপার কার্বনেটের মিশ্রণ পাওয়া যায়, এটাকে বলা হয় বেসিক বা ক্ষারীয় কপার ক্লোরাইড। ঠিক আছে, ক্ষারীয় কপার ক্লোরাইড, এটা মনে রাখবে। আচ্ছা, রিয়েলি সরি, কপার কার্বনেট, CO3 রয়েছে তো, সরি, কপার কার্বনেট, যদি কপার ক্লোরাইড বলে থাকি, সরি, কপার কার্বনেট, কপার কার্বনেট। ঠিক আছে, এটাও কিন্তু ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কারণ দেখো এখানে যে কার্বনেট ছিল সেটা SO4 বা সালফেটের জায়গায় চলে আসছে, সালফেট চলে আসছে এর জায়গায়। দেখতে পাচ্ছ, কার্বনেট দেখো কপারের এনের সঙ্গে ছিল না, সেটা কপারের ঘাড়ে চলে এসছে, আর সালফেট দেখো এনের সঙ্গে চলে গেছে। ঠিক আছে, তো এটা ক্ষারীয় কপার কার্বনেট, নাম বলতে ভুল হয়েছে, সরি। তাহলে আমি কালকে এত বড় ভিডিও দিয়েছি, এটা হয়নি, একটু ফার্স্টেশন তো লাগছিলই। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের তোমাদের এখানে কোশ্চেন্স দিয়েছে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কী দিয়েছে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান আর ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের পার্থক্য কী। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে কিন্তু দুটোই অ্যাকোয়াস হয়, ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে কিন্তু একটা সলিড আর একটা কী হয়, অ্যাকোয়াস হয়। যেমন এখানে সলিড হচ্ছে তোমাদের লেড, আর অ্যাকোয়াস হচ্ছে তোমাদের কপার ক্লোরাইড, CuCl2। দেখো এখানে কপার ক্লোরাইড লেখা আছে, CuCl2। ঠিক আছে, CuCl2, এ হচ্ছে কপার ক্লোরাইড। তো এই দুটোর যখন বিক্রিয়া ঘটে, ঠিক আছে, একটা সলিড আর একটা অ্যাকোয়াস, এই দুটোর যখন বিক্রিয়া ঘটে তখন এখান থেকে দুটো জিনিস উৎপন্ন হয়। কী উৎপন্ন হয়, একটা হচ্ছে PbCl2 উৎপন্ন হয়,
আর তোমাদের উৎপন্ন হয় কপার। এখানে ঘটনাটা কি ঘটে সেটা হচ্ছে কপারের থেকে যেহেতু পিবি বেশি রিয়াক্টিভ, ঠিক আছে, তোমরা দেখবে হাইড্রোজেনের নিচে থাকে কপার আর হাইড্রোজেনের উপর দিকে থাকে তোমাদের পিবি, ফলে কপার কিন্তু পিবির থেকে কম রিয়াক্টিভ, বা বলতে পারো পিবি কপারের থেকে বেশি রিয়াক্টিভ। তার ফলে কী হচ্ছে, কপারের যে ক্লোরাইড সেটা পিবি দখল করে নিচ্ছে এবং কপারকে ঠেলে তার ঘর থেকে বার করে দিচ্ছে, কিক হিম আউট অফ দ্য রুম। তো এই যে পুরো ব্যাপারটা এটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে ঘটে, আর এখানে একটা সলিড একটা অ্যাকোয়াস হয়, তার ফলে একটা সলিড এবং একটা অ্যাকোয়াসই উৎপন্ন হয়। ঠিক আছে, একটা সলিড একটা অ্যাকোয়াস উৎপন্ন হয়, সলিড আর অ্যাকোয়াসের মধ্যে বিক্রিয়া, অ্যাকোয়াস আর সলিডই উৎপন্ন হয় মানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে নর্মালি। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখি, এখানে কিন্তু আয়নের এক্সচেঞ্জ হয় না, এখানে কী হয়, এখানে হয় যেটা সেটা হচ্ছে একটার ঘরে একটা দখল করে রাখে এবং দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এবং একটা সিঙ্গেল এখানে কপার কিন্তু বা ধাতু কিন্তু মেটাল কিন্তু বেরিয়ে আসে। এটাকে এখানে আমরা কি বলবো, লেড প্রতিস্থাপিত হচ্ছে, সরি কপার প্রতিস্থাপিত হচ্ছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে এই যে কপার, এইটা কিন্তু তোমাদের কালো বর্ণের হয়, চলো একটু তোমাদের দেখাই। এই কপার কিন্তু তোমাদের কালো বর্ণের হয়, কারণ বর্ণ দিয়েই প্রশ্ন পড়েছিল, তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট। কপার কিন্তু তোমাদের কী বর্ণের হয়, কালো বর্ণের হয়, যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর ফলে তোমাদের এটা যেটা উৎপন্ন এটা কিন্তু বর্ণহীন হয়। ঠিক আছে, বুঝতে পারলো আশা করি। কপার ক্লোরাইড কিন্তু কালো বর্ণের হয়, কপার ক্লোরাইড, হ্যাঁ কালো, সরি কপার ক্লোরাইড, তো কপার ক্লোরাইড কালো বর্ণের না তো, কপার ক্লোরাইড হয় তোমাদের গ্রিন বর্ণের, সরি গ্রিন বর্ণের হয়, এটা তোমাদের গ্রিন মানে সবুজ বর্ণের হয়। ঠিক আছে, আর এইটা তোমাদের কী হয়ে যায়, এটা তোমাদের বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, লেড ক্লোরাইড বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ গ্রিন সলিউশন থেকে এটা বর্ণহীন সলিউশনে কনভার্ট হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্রিন সলিউশন থেকে এটা কী হয়, এটা বর্ণহীন সলিউশনে কিন্তু কনভার্ট হয়ে যায়। বোঝাতে পারলাম, চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্ককে অ্যাড করা হলো। কপার সালফেটের জলীয় দ্রবণে 3টে জিনিসকে অ্যাড করা যায়, তার উপর বেস করে এনসিইআরটিতে কিন্তু প্রশ্ন অলরেডি আছে। তা আমি তোমাদের এটা বলে দিচ্ছি, কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ ইংরেজি কী হবে, কপার সালফেট হচ্ছে মানে কেমিক্যাল রিয়াকশান কী হবে, CuSO4। ঠিক আছে, এটা কী হয়, এটা তোমাদের নীল বর্ণের হয়, এই কালারটা মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের নীল বর্ণের হয়। সেই নীল বর্ণের সঙ্গে যখন তুমি জিঙ্ক অ্যাড করছো, দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাকোয়াস ছিল, ঠিক আছে, তার সঙ্গে কী অ্যাড হচ্ছে, এখানে সলিড অ্যাড হচ্ছে, অ্যাকোয়াসের সঙ্গে যখন সলিড অ্যাড হচ্ছে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট অ্যাড হচ্ছে, জিঙ্ক সালফেট এখানে যুক্ত হচ্ছে। জিঙ্ক সালফেট কিন্তু তোমাদের হয় হচ্ছে বর্ণহীন, জিঙ্ক সালফেট তোমাদের কী হয়, বর্ণহীন হয়। আর তার সঙ্গে কি উৎপন্ন হয়, তোমাদের কপার উৎপন্ন হয়, অর্থাৎ রেড কালারের কপার, তোমাদের রেড ব্রাউন মানে লালচে বাদামি সেই রঙের কপার তোমাদের উৎপন্ন হয়। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা হচ্ছে এইভাবে চলে। এবং দেখতে পাচ্ছি এটা এখানে একটা সলিড একটা অ্যাকোয়াস উৎপন্ন হচ্ছে, অ্যাকোয়াস আর সলিড থেকে অ্যাকোয়াস আর সলিডই উৎপন্ন হচ্ছে, এখানে নীল বর্ণের জিনিস বর্ণহীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের আমি স্টার মেরে দিচ্ছি, কেন বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো অ্যান্সার আমাদের কী হবে, এটা বর্ণহীন হয়ে যায়, তো নীল থেকে এখানে কী হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, পরেরটায় চলো। কি বলেছে দেখো, সিলভার ব্রোমাইডকে সূর্যালোকে রাখলে কি ঘটবে। দেখো সিলভার ব্রোমাইড হচ্ছে AgBr। ঠিক আছে, AgBr এটা কিন্তু তোমাদের হালকা হলুদ বর্ণের হয়, ব্রোমিন থাকে বলে। ঠিক আছে, কী হয়, এটা হালকা হলুদ বর্ণের হয়, আমি তোমায় লিখে দিচ্ছি, হালকা হলুদ দিলেও হতো, তো হালকা হলুদ বর্ণের হয়। এবং এটা কিন্তু একটা সলিড হয়, এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাকোয়া সলিউশন কাজ করে না, জলীয় দ্রবণ কাজ করে না। একে যখন তুমি বিক্রিয়া ঘটাবে তখন কী হবে, তোমাদের Ag উৎপন্ন হবে, তার সঙ্গে তোমাদের ব্রোমিন উৎপন্ন হবে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই ব্রোমিন কিন্তু তোমাদের রেড ব্রাউন হয়, একটু আগেই বলেছি, মানে লালচে বাদামি হয়। আর এইটা যেটা Ag এটা কিন্তু তোমাদের ধূসর বর্ণের হয়, এটা কিন্তু তোমাদের কী হয়, ধূসর সাদা হয়, ধূসর সাদা। Ag তো জানো সিলভার মানে কি, রূপা, কেমন হয়, ধূসর বর্ণের সাদা দেখতে হয়, তার মানে হালকা হলুদ থেকে এটা ধূসর সাদায় কনভার্ট হয়ে যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাকে আমরা বলি হচ্ছে ফটোলাইটিক ডিকম্পোজিশন, মানে আলোক বিয়োজন, আলো দ্বারা বিয়োজন। এটা কখন হয়, যখন তুমি সূর্যালোকে এই AgBrকে রাখবে। ঠিক আছে, তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তোমাদের জিনিস। এখানে অ্যান্সার কী হবে, তোমাদের হালকা হলুদ থেকে ধূসর সাদাতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড ওয়েভ ইজ ডবলড, হোয়াট হ্যাপেন্স টু দ্য টাইম পিরিয়ড। আমি একটু আগে বলেছি ফ্রিকোয়েন্সি যদি বাড়ে টাইম পিরিয়ড তোমাদের সেম হারে কমে যাবে। তো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি 1/t। ঠিক আছে, এখানে বলেছে ফ্রিকোয়েন্সি ডবল হচ্ছে, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি 1/t। ঠিক আছে, তাহলে এখন ফ্রিকোয়েন্সি কী হয়ে গেছে, ডবল হয়ে গেছে, এখন ফ্রিকোয়েন্সি কী হয়ে গেছে, ডবল হয়ে গেছে। দেখো এখান থেকে আমাদের টি এর মান কী বেরোবে, টি এর মান আমাদের কী বেরোবে, টি ইকুয়াল টু 1/f, টি ইকুয়াল টু 1/f। আর এখন ফ্রিকোয়েন্সি যখন ডবল হবে তখন টি এর মান কী বেরোবে, তখন টি এর মান বেরোবে, দেখো
এই 2f ইকুয়াল টু তাহলে কী হবে 1/2t হবে। এটা যদি ডবল হয় এটা তবে এইভাবে ডবল হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখো ভালো করে তুমি খেয়ালও করো। আচ্ছা একটা জিনিস বলি, এভাবে বললে তোমার বুঝতে পারবে না, 1 মিনিট। দেখো ফ্রিকোয়েন্সি তোমাদের বলেছে আগে ছিল এফ, এখন হয়ে গেছে তোমাদের 2f, ঠিক আছে, এখন হয়ে গেছে তোমাদের কি 2f, আর ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি 1/t, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টি এর মান কি পাবো, টি এর মান আমরা পাবো 1/f, তার মানে এই জায়গায় আমাদের টি এর মান কী হবে 1/f হবে, আর এখানে আমাদের টি এর মান কী হবে 1/2f হবে। এই জায়গায় টি এর মান এখানে টি লিখছি, আগে টি এর মান ছিল 1/f, এখন টি এর মান কী হবে 1/2f, ঠিক আছে, 1 কী হবে 2f হবে। তো এটাকে যদি তুমি ঠিকঠাক করে লেখো তাহলে কী হবে, রেশিও লিখেছি ঠিকঠাক করে লেখো তাহলে কী হবে, এটা 2f/f হবে। কারোর করলে কী হচ্ছে 2:1, অর্থাৎ আগে ছিল 2 এখন হয়ে যাবে 1, তার মানে কী হবে ইট বিকামস হাফ হয়ে যাবে। তাছাড়াও তোমরা এখান থেকেও দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সি যখন বাড়বে তখন টি তখন কী হবে তোমাদের কমবে, ফ্রিকোয়েন্সি যখন বাড়বে তখন টি তখন কী হবে তোমাদের কমবে। তো যে হারে ওটা বাড়বে এটা সে হারে কমবে। ওটা যদি ডবল হয়ে যায় এটা হাফ হয়ে যাবে, ওটা যদি 3 গুণ হয়ে যায় এটা 1/3 হয়ে যাবে, ওটা যদি 4 গুণ হয়ে যায় এটা 1/4 হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত মানে এই রিসেন্ট শিফটে জিজ্ঞাসা করা হয়েছে। বলছে যে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 500 হার্টজ হলে 1 মিনিটে সেটি কতটা কম্পন সৃষ্টি করবে। দেখো 500 হার্টজ এটার মানে হচ্ছে 1 সেকেন্ডে সেটা 500 বার কম্পন করে, এটাই হচ্ছে মিনিং। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ডে সেটা কতবার কম্পন করবে, ডেফিনেটলি 500 × 60। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে 30,000 বার কম্পন করবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একদম সোজা প্রশ্ন, বাট না দেখে গেলে ওখানে গেলে যদি সামনে পড়ে গন্ডগোলে পড়ে যাবে। পরেরটাই চলো, রিঅ্যাক্টিভিটি সিরিজ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। বলছে যে নিচের কোন ধাতুগুলি শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করে কিন্তু অ্যালুমিনিয়ামের নিচে। আমি তোমাদের একটা কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরে এই রেলের পরীক্ষা শুরু হওয়ার আগে 1 মাস আগে আমি তোমাদের কিন্তু একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম, এবং তার থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলোও করিয়েছিলাম। এখানে বলে যে হাইড্রোজেনের উপরে অবস্থান করে কিন্তু অ্যালুমিনিয়ামের নিচে, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। তো দেখো পটাশিয়াম আমাদের একদম উপরে থাকে, আমাদের একদম উপরে কে থাকে পটাশিয়াম থাকে, ঠিক আছে। পটা গেল শো দেখতে, সোডিয়াম শো দেখতে মানে সোডিয়াম, কোথায় গেল কলকাতায় গেল মানে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালকাটা ক্যালসিয়ামে গেল, গিয়ে কী কিনলো সে ম্যাগি কিনলো আর আলু কিনলো, ম্যাগি আলু অ্যালুমিনিয়াম হয়ে গেল। তার সঙ্গে কী করলো সে জিঙ্ক এবং আয়রন কিনলো, তাহলে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম নিচে কী আছে জিঙ্ক আছে, ঠিক আছে। আর ডেফিনেটলি জিঙ্কই এখানে অ্যান্সার হবে, কারণ দেখো এই AgCu মনে রাখবে হাইড্রোজেনের নিচে 3টে জিনিস থাকে, 4টে জিনিস থাকে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কপার, Hg, Ag আর তোমাদের Au, ঠিক আছে। এই 4টে জিনিস হাইড্রোজেনের নিচে থাকে, আর হাইড্রোজেনের উপরে থাকে এরা, ঠিক আছে। মাঝখানে টিন আর লেডও থাকে, তাও লিখে দিচ্ছি টিন আর লেড থাকে। তো এখানে বলেছি অ্যালুমিনিয়ামের নিচে কিন্তু হাইড্রোজেনের উপরে তো কে থাকে জিঙ্ক থাকে, তো কারেক্ট অ্যান্সার এখানে জিঙ্ক হবে। দেখো ক্যালসিয়ামও থাকে না, ক্যালসিয়াম কিন্তু অ্যালুমিনিয়ামের উপরে থাকে, তো ক্যালসিয়াম তো অ্যান্সার হবে না। আর হাইড্রোজেনের উপরে বলেছে, আর হাইড্রোজেনের নিচে থাকে Ag আর Cu, তো এরা দুটো অ্যান্সার কিন্তু হবে না, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার কী হবে জিঙ্ক, এখানে কারেক্ট অ্যান্সার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। চলো পরেরটাতে, পরের প্রশ্ন, বিক্রিয়াশীলতা শ্রেণীকে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজালে নিচের কোনটি মাঝখান বরাবর অবস্থান করবে। দেখো বিক্রিয়াশীলতা শ্রেণীকে তুমি যদি সাজাও তুমি দেখতে পাবে কে থাকবে, তারপর Na থাকবে, তারপর কি থাকবে Ca থাকবে। আমি সব কটার নাম লিখছি না, দেখো কে আর Na এখানে পড়ে গেছে, তা আমি এখানে যদি সাজাতে হয় তাহলে আমাদের প্রথমে কে থাকবে, তারপর Na থাকবে, তারপর Fe থাকবে, তারপর Hg থাকবে। দেখো এই দুটো হচ্ছে এক্সট্রিম রিঅ্যাক্টিভ, প্রচণ্ড রিঅ্যাক্টিভ যদি বলা হয় তাহলে এই দুটো, আর এ হচ্ছে কম রিঅ্যাক্টিভ, আর এ থাকে হচ্ছে মাঝখানে, ঠিক আছে। সো মাঝখানে কে কে থাকে একটু বলে দিই, মাঝখানে তোমাদের থাকে হচ্ছে জিঙ্ক, Fe, Sn, Pb, এই 4টে মাঝখানে থাকে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামকেও ধরা যেতে পারে, বাট অ্যালুমিনিয়াম, তারপরে তোমাদের Ca, Na এবং K, এই কটাকে তোমাদের বেশি রিঅ্যাক্টিভ ধরা হয়। এই অ্যালুমিনিয়ামও মাঝখানে থাকে, এই কটাকে একটু কম রিঅ্যাক্টিভ ধরা হয়। অ্যালুমিনিয়াম হচ্ছে এই মাঝখান আর প্রচণ্ডের ঠিক মাঝখানে থাকে, তো অ্যালুমিনিয়ামকে তুমি এদের সঙ্গে ধরে নিতে পারো। এগুলো হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ, এগুলো হচ্ছে মাঝারি রিঅ্যাক্টিভ, তার নিচে যারা থাকে তারা হচ্ছে কম রিঅ্যাক্টিভ। তারা কারা হাইড্রোজেন অত্যন্ত কম, তারপরে থাকে কপার, Hg, Ag, তারপরে হচ্ছে অরাম অর্থাৎ গোল্ড,
এরা হচ্ছে অত্যন্ত কম রিয়াক্টিভ। এই পার্টটাকে একটু মনে রাখবে, কারণ এই পার্টটার উপর প্রশ্ন কিন্তু আসে। কম, এটা বেশি, এটা মাঝারি, এটা কম। অ্যালুমিনিয়াম ক্রসটা মাঝারির মধ্যে রাখা হয়। তোমরা দেখতে হবে যে এনে সি এর সঙ্গে অ্যালুমিনিয়ামের তুলনা করছে, যদি দেখা যায়, ভালো করে বোঝো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটু বলে দিই কোশ্চেন যদি ঘোরায়, যদি দেখা যায় এনে লিখেছে, তার সঙ্গে সি এ লিখেছে, তার সঙ্গে অ্যালুমিনিয়াম লিখেছে, আর তার সঙ্গে অরাম লিখেছে, তাহলে অ্যালুমিনিয়াম তখন হয়ে যাবে মাঝখানে, কারণ এরা প্রচণ্ড শক্তিশালী। তখন অরাম হয়ে যাবে একদম লেস, এরা হয়ে যাবে প্রচণ্ড লো, আর এ হয়ে যাবে মাঝখানে। ঠিক আছে, কিন্তু যদি তোমাদের দেয় সি কে দেয়, ধরো কে দিল, তারপর সি এ দিল, তারপরে অ্যালুমিনিয়াম দিল, আর তারপর ধরো এইচ জি দিল, তখন কিন্তু অ্যালুমিনিয়াম আবার মাঝখানে হয়ে যাবে, কারণ এ দুটো আবার প্রচণ্ড শক্তিশালী। আমি বলতে পারছি, তখন কিন্তু অ্যালুমিনিয়াম মাঝখানে হয়ে যাবে, এ হয়ে যাবে একদম তলায়, অ্যালুমিনিয়াম হয়ে যাবে মাঝখানে, এ হয়ে যাবে প্রচণ্ড শক্তিশালী। অর্থাৎ কার সঙ্গে কম্পেয়ার করছে তার মধ্যে দেখতে হবে, কিন্তু সিরিজটা হচ্ছে এরকম চলে। চলো পরেরটাতে। জৈব রসায়ন থেকে এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ইম্পর্টেন্ট। দেখো তোমাদের বলেছে নিচের কোনটিতে কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন পরিলক্ষিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নিচের কোনটিতে কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন পরিলক্ষিত হয়। অ্যালডেহাইডকে যদি আমরা দেখি, তাহলে অ্যালডেহাইডে আমরা সিএইচও গ্রুপ পাই। কাকে পাই আমরা? সিএইচও গ্রুপ পাই। কার্বনের সঙ্গে অক্সিজেন ডবল বন্ডে থাকে, আর একটা হাইড্রোজেনের সঙ্গে দেওয়া থাকবে, আর একটা এই পুরোটাকে যুক্ত করার কাজে লাগে, এই পুরো ব্যাপারটাকে যুক্ত করার কাজে লাগে তার এই পাশের জিনিসের সঙ্গে। তো সিএইচও সে নিয়ে আমরা অ্যালডিহাইডে পাই। এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড আছে। কিটোনে আমরা সিও গ্রুপকে পাই। এখানে কি হয়, কার্বনের সঙ্গে একটা অ্যাড থাকে অক্সিজেনের, আর এইভাবে থাকে এটা, ঠিক আছে, এইভাবে থাকে। এখানে আমরা কি পাই? এখানে আমরা পাই হচ্ছে সি ডবল ও এইচ গ্রুপকে পাই। এখানে কার্বনের সঙ্গে একটা কার্বন যুক্ত করার কাজে লাগে, একটা অক্সিজেনকে দেয়, আর একটা ওইচকে দেয়। এই হচ্ছে টোটাল। একটা কার্বনের চারপাশে চারটে থাকতে পারে, তো এইভাবে এটা ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, দেখতে পেলে এই যে ব্যাপারটা বলে দিলাম, তার মানে আমরা দেখতে পাচ্ছি ওপরে সব কটিতে কার্বনের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ড আছে, তো কারেক্ট আনসার উঠবে ওপরে সব কটি হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। ক্লোরিন আর ব্রোমিন দিয়ে প্রশ্ন দিলেই তোমাদের মনে হয় যেন পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন দিচ্ছে, বাট আমি তোমাদের রিমাইন্ড করে দিই, পিরিয়ডিক টেবিল থেকে কোনো প্রশ্ন আসেনি। পিরিয়ড টেবিল থেকে প্রশ্ন ইনফ্যাক্ট আসবেও না, তার কারণ তবে পিরিয়ড টেবিল যদি আমি নাও আসে, আমি বলতে পারি তোমাদের কিন্তু সিলেবাস বহির্ভূত একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্ন আমি যতদূর শুনতে পাচ্ছি আসছে। কনফার্ম করো আমাকে কেউ, তোমরা যারা কালকে পরীক্ষা দিয়েছো, সেটা হচ্ছে রিসোর্সেস থেকে প্রশ্ন এসছে, জলসেচের ব্যাপারে আমি প্রশ্ন শুনেছি। আই ডোন্ট নো ওয়েদার দে আর কারেক্ট অর নট। ঠিক আছে, আমি জানিও না, ইনফ্যাক্ট কনফিউজিংয়ে আছি। আর এছাড়া, কারণ আমি তো নিজে পরীক্ষা দিতে যাই না, আশা করি বুঝতে পারছো, তোমাদের রিভিউ থেকে আমি কথাটা বলতে পারি। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা গেল, আর একটা যেটা তোমাদের আছে সেটা হচ্ছে আমার যদি মনে হচ্ছে অ্যালগাল ব্লুম বা ইত্যাদি থেকে তোমাদের কোশ্চেন্স হয়তো এসছে, আমি আই ডোন্ট নো, বাট তোমরা একবার দেখে যেও চ্যাপ্টারগুলো। নিচের কোনটিতে কার্বন অ্যাটমের সাথে ক্লোরিন ব্রোমিন এর বন্ধন পরিলক্ষিত হয়? দেখো কার্বন অ্যাটমের সাথে ক্লোরিন এবং ব্রোমিনের বন্ধন পরিলক্ষিত হয়। একটা জিনিস বলে দিই, যে আমরা যদি হ্যালো অ্যালকেনকে দেখি, অপশান আছে দেখো হ্যালো অ্যালকেনের, হ্যালো অ্যালকেনকে আমরা যদি দেখি, ঠিক আছে, হ্যালো অ্যালকেনকে আমরা যদি দেখি, আমরা কী বলতে পারি, যে হ্যালো অ্যালকেনের লিখতে হয় এরকম, এই এক্সের জায়গায় আমরা ব্রোমিনকে বসাতে পারি, আমরা ক্লোরিনকে বসাতে পারি, সিএল হবে, ঠিক আছে, ক্লোরিনকে বসাতে পারি, আমরা আয়োডিনকেও বসাতে পারি। ঠিক আছে, এইগুলোকে আমরা কিন্তু বসাতে পারি। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এখানে হ্যালো অ্যালকেন হবে। এটা একটু মনে রাখবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো, এখানে দিয়েছে নিচের কোনটিতে কার্বক্সাইডের গ্রুপ পাওয়া যায়, মানে মনোক্সাইডের গ্রুপ পাওয়া যায়, সিও গ্রুপ পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের কিটোন। আমি তোমাদের একটু আগে বলেছি যে সিও গ্রুপ কিন্তু কিটোনে পাওয়া যায়। অ্যান্সার হবে তোমাদের কিটোন। কোন কোন গ্রুপ কোথায় পাওয়া যাচ্ছে তার উপর বেস করে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর কোনটাতে তোমাদের অক্সিজেন থাকে না, দেখো খেয়াল রাখবে, আমরা যদি বলি অ্যালকেন, অ্যালকেনে কিন্তু আমরা অক্সিজেন পাই না। আমরা যদি বলি অ্যালকিন, অ্যালকিনে কিন্তু অক্সিজেন আমরা পাই না। আমরা যদি বলি অ্যালকাইন, অ্যালকাইনে কিন্তু আমরা অক্সিজেন পাই না। এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে ডবল বন্ড থাকে অনলি। এই তিনটেতে কিন্তু আমরা কোনো অক্সিজেনকে কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। চলো পরেরটাতে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বলেছে ভেজিটেবল তেল, ঠিক আছে, অর্থাৎ বনস্পতি ঘি তেল যেটাকে বলা হয়, বা ভেজিটেবল অয়েল যেটাকে বলা হয়, সে ভেজিটেবল অয়েল, বনস্পতি ঘি আর বনস্পতি তেল কিন্তু আলাদা। ভেজিটেবল তেল যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মনে রাখবে ভেজিটেবল তেল কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং এর মধ্যে দ্বিবন্ধন থাকে, কার্বনের মধ্যে এখানে কী থাকে, দ্বিবন্ধন থাকে, এবং ফ্যাটগুলো এইভাবে যুক্ত থাকে কার্বনের সাথে, আর দিয়ে আমরা ফ্যাটকে বোঝাচ্ছি। ঠিক আছে, এইভাবে যুক্ত থাকে। এর সঙ্গে যখন তুমি
বলেছে হাইড্রোজেনেশন প্রক্রিয়া, এর থেকে কি তৈরি করা যায়, এর থেকে কিন্তু তোমাদের ঘি প্রস্তুত করা যায়। সেখানে কি হয়, সেখানে কার্বনের মধ্যে যে ডবল বন্ড থাকে সেটা ভেঙে যায়, ভেঙে সিঙ্গেল বন্ড হয়, ঠিক আছে। আর তো তোমাদের যে দুটো আর ছিল সে দুটো আর তো থাকেই, কিন্তু দেখো যেহেতু কার্বনের চারপাশে চারটে লাঠি থাকার দরকার, এখানে আছে কটা লাঠি, একটা দুটো তিনটে। এই কার্বনকে চিন্তা করো, এই কার্বনটাকে চিন্তা করো, এই কার্বনের মধ্যে কটা লাঠি আছে, একটা দুটো তিনটে, তো 8 লাঠি কী হবে, সেখানে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, সেখানে কী হবে, সেখানে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তো এইটাই বেসিক্যালি করা, এখানে কী হয়, H2কে অ্যাড করা হয় এবং নিকেল ক্যাটালিস্টকে ব্যবহার করা হয়, Ni ক্যাটালিস্টকে ব্যবহার করা হয় এবং তার সাথে এখানে তাপও দেওয়া হয়। এই টোটাল তিনটে জিনিসকে এখানে কিন্তু খাওয়ানো হয়, একটা হাইড্রোজেনকে খাওয়ানো হয়, দুটো H2, একটা একটা H এখানে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। নিকেল ক্যাটালিস্টকে ব্যবহার করা হয়, অনুঘটককে ব্যবহার করা হয়, তাপ দেওয়া হয়, তারপরে কি এটা ভেঙে এই ব্যাপারে এসে যায়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এখনও পরীক্ষা আসেনি বাট আসতে পারে, দ্যাট ইজ ওয়াই ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্সার কী হবে, তোমাদের হাইড্রোজেন যুক্ত করা হয়। সিডি দুটো অপশন কেটে গেছে এখানে, সরি ফর দ্যাট, বাট এবি এখানে অ্যান্সার কী হবে, তোমাদের হাইড্রোজেনকে কী করা হয়, যুক্ত করা হয়, ঠিক আছে। আরও দুটো অপশন ছিল এখানে, হাইড্রোজেনকে কী করা হয়, যুক্ত করা। আমি দুটো অপশন লিখেও দিচ্ছি তোমাদের, দুটো অপশনের মধ্যে একটা ছিল আমার যদি মনে আছে, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের ভাঙন হয়। দেখো হাইড্রোজেনের ভাঙন এখানে হয় না, হাইড্রোজেনকে অ্যাড করা হয়, ঠিক আছে, হাইড্রোজেন ভাঙন। তো হাইড্রোজেন ভাঙন এখানে কিন্তু হয় না, হাইড্রোজেনকে কী করা হয়, অ্যাড করা হয়। আর একটা যে অপশান ছিল আমি যতদূর আমার মনে পড়ছে সেটা হচ্ছে এখানে জারণ হয়, ঠিক আছে, এরকম কিছু ছিল। তো জারণ হয় এরকম কিছু ছিল তোমাদের, ঠিক আছে। তা অ্যান্সার মনে রাখবে, এখানে কিন্তু তোমাদের অ্যান্সার হবে তোমাদের হাইড্রোজেন যুক্ত করা হয়, এটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। জৈব রসায়নের যে কেমিক্যাল রিয়াকশান সেটা কিন্তু আগের বছর লাস্টের দিকে শিফটে দেখা গেছিলো, হতে পারে হয়তো এবারে ফার্স্টের দিকে শিফটে এগুলো দিল, লাস্টের দিকে তোমাদের সহজগুলো দিল, এমনও হতে পারে যে দিল না অন্য কিছু দিল, কিন্তু এগুলো করে যাওয়াটা জরুরি, কারণ এগুলো এনসিইআরটিতে আছে। এই যেটা তুলেছে এটাও এনসিইআরটিতেই আছে তোমাদের। দেখো ইথানল, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল, ইথানলকে আমরা কি বলি, ইথাইল অ্যালকোহল বলি। সো ইথাইল অ্যালকোহল, আচ্ছা আমি আগের বার কালো নিয়েছিলাম না, ওটাই চলে আসছে বাই ডিফল্ট। তো ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, এটাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। তো যদি ইথাইল অ্যালকোহলকে দেখো, এর যে ফর্মুলা হয় সেটা হচ্ছে CH3, আমি এক্সপ্যান্ডেড ফর্মুলা লিখছি, CH2OH, এই হচ্ছে ইথাইল অ্যালকোহলের ফর্মুলা। ইথাইল অ্যালকোহলকে তুমি যখন উত্তপ্ত করবে, এখানে দেখো বলেছে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন শব্দের অর্থ হচ্ছে জল বার করে নেওয়া, তখন কী হবে, তখন জল বেরিয়ে আসবে, আর উৎপন্ন যেটা হবে সেটা হচ্ছে ইথিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হয়, ইথিন, ঠিক আছে, অর্থাৎ C2H4, এটা যদি ভেঙে লিখি, যদি ওদিকেও ভেঙে লিখেছি CH2 হবে। ইথেনের অ্যাকচুয়াল কমপ্লেক্স ফর্মুলা হয় C2H4। কেন হয়, দেখো দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন লিখেছি, চারটে হাইড্রোজেন রয়েছে, এখানে 2 + 2 4, তো C2H4 হবে। আর ইথিন হচ্ছে আমরা ক্লিয়ারলি জানি যে N+2N এই তোমাদের হয়, ঠিক আছে, CN, আর তোমাদের কী হয়, হাইড্রোজেনে কী হয়, 2N হয়, এই তোমাদের ইথেনের ফর্মুলা হয়, ঠিক আছে। তো এইটা হয়, এবং এখানে কী কী দেওয়া হয়, দেখো এখানে দেওয়া হয় তোমাদের তীব্র H2SO4 থাকে এখানে, অর্থাৎ ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে কী কী, আর তোমাদের টেম্পারেচার ব্যবহার করা হয় 170 ডিগ্রি টেম্পারেচার। ডিহাইড্রেশন শব্দ অর্থ হচ্ছে জল বার করে নেবো, তো কারেক্ট অ্যান্সার এটা হবে, এটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে গিভেন আছে। চলো নেক্সট পরেরটাতে। এস্টার টেস্ট বা ইস্টার টেস্ট, এটা বেসিক্যালি এর বাংলা যেটা হয় সেটা হচ্ছে এস্টার, ESTER, এস্টার মানে ইংলিশ যেটা হয় এস্টার টেস্ট। এটাকে এস্টার টেস্ট করা হয় অ্যালকোহল টেস্টের জন্য, তো অ্যান্সার হবে আমাদের দিস। কী হয় বেসিক্যালি, সেটা হচ্ছে যে হয় যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিডকে নেওয়া হয় বা ইথানলকে নেওয়া হয়, ঠিক আছে, যেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তো ইথানোয়িক অ্যাসিডকে নেওয়া হয়, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডকে নেওয়া হয়, এবং এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে তোমাকে অ্যাড করে দেওয়া হয় ওই যে গাঢ় বা তীব্র H2SO4, ঠিক আছে, এটাকে অ্যাড করে দেওয়া হয়, দিলে এস্টার উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, একটা সুন্দর সুগন্ধি উৎপন্ন হয়, যেটাকে আমরা বলছি হচ্ছে এস্টার, সুন্দর গন্ধযুক্ত এস্টার উৎপন্ন হয়, এবং এই গন্ধটা ইন্ডিকেট করে যে বেসিক্যালি এটা ইথাইল, এটা বেসিক্যালি কী ছিল, অ্যালকোহল ছিল। ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো বলো। এইভাবে আমরা অ্যালকোহল টেস্ট এটাকে দিয়ে করতে পারি। পরেরটা চলো, এটাকে আমি তোমাদের স্টার মেরে দিচ্ছি, কেন স্টার মেরে দিচ্ছি বুঝতে পারছো। সাবানের মিশেল দানা উৎপন্ন হয় কারণ কি, দেখো সাবান যদি তুমি দেখো, সাবানের হচ্ছে এইটা তোমাদের হচ্ছে Na হয়, Na+, ঠিক আছে, আর সাবানের যে বাকি লেজটা হয়, লেজটা এরকম হয়, এটা হচ্ছে তোমাদের হাইড্রোকার্বন লেজ, এটা হচ্ছে তোমাদের কি, হাইড্রোকার্বন লেজ বা টেল বলা হয় একে, হাইড্রোকার্বন লেজ এটাকে বলা হয়, ঠিক আছে, বা টেল। এই হাইড্রোকার্বন লেজ কিন্তু অয়েল সলিউবেল হয়,
জলে সলিউবেল হয়, অয়েলে দ্রবীভূত হয়, ঠিক আছে? তো অয়েলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয় না। অপরপক্ষে এইটা দেখো সোডিয়াম আছে, সোডিয়াম জলে দ্রবীভূত হয়, এটা কিন্তু ওয়াটার সলিউবেল হয়, এটা কিন্তু ওয়াটার সলিউবেল হয়। তো যেটা ঘটে সেটা একটু তোমাদের বলে দিই, যেটা শোনাটা এবং বোঝাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি তুমি সাবানকে, এক মিনিট, ইয়েস, যদি তুমি সাবানকে নাও, তুমি দেখবে সাবানের যে তোমাদের এই যে এইটা, এই পার্টটা পয়েন্ট টু নোটে, কোন পার্টটা? এই পার্টটা, এই যে এই পার্টটা কী আছে তোমাদের জলের বাইরের দিকে তোমাদের মুখ করে থাকে। ধরো এক বাকেট জল নিয়ে হচ্ছে তোমাদের, এটা থাকবে এরকম অবস্থায়, এদিকে আছো এটা থাকবে এরকম অবস্থায়, এদিকে আছো এটা থাকবে এরকম অবস্থায়, এদিকে আছো এটা থাকবে এরকম অবস্থায়, অর্থাৎ লেজগুলো থাকবে ভেতর দিকে, ঠিক আছে? লেজগুলো সব কোন দিকে থাকবে? সব ভেতর দিকে, ঠিক আছে? আর বাইরের দিকে কে থাকবে? বাইরের দিকে থাকবে এর মাথা। লেজগুলো থাকবে এর ভেতর দিকে, অনেকটা শুক্রাণু মতো মনে হচ্ছে। লেজগুলো থাকবে এর ভেতর দিকে, বাইরের দিকে কী থাকবে? বাইরের দিকে থাকবে এর মাথা, ঠিক আছে? ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এই জায়গায় কী থাকে? এই জায়গায় তোমাদের গ্রিস বা অয়েল থাকে এই জায়গায়। আমরা যখন জামা কাপড় কাচি তখন কী হয়? আমাদের যে জামার মধ্যে যে ময়লা থাকে সেটা বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড এবং অয়েলই হয় মেজরলি, ঠিক আছে? কারণ অনেকক্ষণ ধরে থাকতে থাকতে ওখানে ফ্যাটি অ্যাসিড হয়ে যায় এবং সেটা অয়েল হয় মেজরলি। এই ফ্যাটি অ্যাসিড আর অয়েল তোলার জন্য আমরা কাজ করাই কাকে? আমরা কাজ করাই হচ্ছে এই তেলটাকে। কী হয়? যখন আমরা জল দিয়ে ধুই, যখন আমরা কী করি? আমরা এটাকে জল দিয়ে ওয়াশ করি, তখন কী হয়? জলের সাথে সাথে এই মাথায় টান পড়ে, কারণ মাথাটা ওয়াটার সলিউবেল। আর মাথা টানে লেজ, কে লেজ যুক্ত থাকে এই অয়েলের সাথে, গ্রিস বা অয়েল এর সাথে যুক্ত থাকে। ফলে কী হয়? যেই ওটা বেরিয়ে যায় সঙ্গে এটাও উঠে বেরিয়ে যায়। এইভাবেই কিন্তু পরিষ্কার হয়, ঠিক আছে? আর মিজেল কাকে বলা হয়? মিজেল হচ্ছে এই যে পুরো যে স্ট্রাকচারটা তৈরি করেছে, পুরো স্ট্রাকচারটাকে মিজেল বলা হয়। এই যে একটা সার্কুলার বেস স্ট্রাকচার তৈরি হয়েছে একটা ময়লার চারপাশে, সাবান দানার যে অণুর যে তোমাদের স্ট্রাকচার তৈরি, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কী বলছি? আমরা বলছি মিজেল। বোঝা গেল? ইয়েস অর নো বলো। এই পার্টটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আশা করি বোঝাতে পারছি। পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার একটা কথা বলি, যে মিজেল বেসিক্যালি কী করে সেটা শোনো। মিজেল হয় যেটা, সেটা হচ্ছে মিজেল হচ্ছে এই ময়লার সঙ্গে জুড়ে যায় এবং ময়লাকে বের করে আনে, এনট্র্যাপ করে ফেলে। ময়লাকে কী করে? চারপাশ দিয়ে ঘিরে ধরে, ঘিরে ধরে কী করে? ময়লাকে বের করে আনে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে, যদি তুমি পয়েন্ট টু মিনিটে, যদি তুমি এই জায়গাতে, যদি তুমি এই যে জায়গাটা আছে, এই জায়গাতে তুমি যদি জল না দিয়ে, তুমি যদি জল না দিয়ে এমন কিছু দাও যেটা এই হাইড্রোকার্বন লেজকে দ্রবীভূত করতে পারে, তাহলে কিন্তু মিজেল তৈরি হবে না। কী হবে না? মিজেল তৈরি। যেমন তুমি যদি জল না দিয়ে এখানে অ্যালকোহল দাও, মানে ইথানল দাও, জল না দিয়ে তুমি যদি এখানে ইথানল দাও, তাহলে কিন্তু এই হাইড্রোকার্বন কিন্তু এই লেজটা কিন্তু দ্রবীভূত হয়ে যায়। এই লেজ দ্রবীভূত হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু মিজেল উৎপন্নই হবে না। তো মনে রাখবে, ইথানল দিলে কিন্তু নো মিজেল, এটা মনে রাখবে। ইথানল দিলে কিন্তু কী হয়? নো মিজেল, কোনো মিজেল কিন্তু উৎপন্নই হবে না। মিজেল কাকে বলে? এই পুরো স্ট্রাকচারটাকে মিজেল বলা হয়, ঠিক আছে? তো অ্যান্সার কী হবে? যে মিজেল দানা উৎপন্ন হয় কারণ হাইড্রোকার্বন চেন জল বিমুখী হয়, এটা তো কারেক্ট। সাবানের অণুর আয়নিক অংশ জল আকর্ষী হয়, এটাও কারেক্ট। তার মানে এখানে হবে উভয়ই সত্য, বোথ কারেক্ট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? পরেরটায় চলো। এখানে দুটো ছোটো এক্সট্রা ইনফরমেশান দেবো, সেটা হচ্ছে সাবানের গাঁজা কখন তৈরি হয় না, সাবানের গাঁজা বা ঝাগ কখন তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ দেখবে ওপরে দেখবে একটা এরকম আস্তরণ মতো পড়ে যায় সাবানের, মানে যেন সেটা যেন মানে হাতের সঙ্গে লেগেও যায় সাবানের, ঠিক আছে? এরকম যে আস্তরণ, জলের উপরে একটা আস্তরণ পড়ে, এই আস্তরণটাকে আমরা বলি ঝাগ, ঠিক আছে? এই স্কাম বলা হয় এখানে, বাংলায় ইংলিশে কী বলা হয়? স্কাম বলা হয়। এটাকে তৈরি কেন হয় মনে রাখবে, যখন আমরা হার্ড ওয়াটার ব্যবহার করি, হার্ড ওয়াটার মানে হচ্ছে কি? ভারী জল, মানে শক্ত জল বা এরকম বলা হয়। হার্ড ওয়াটার যখন ব্যবহার করি তখন যেটা ঘটে সেটা হচ্ছে যে এই হার্ড ওয়াটারের মধ্যে থাকে ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন, ঠিক আছে? হার্ড ওয়াটারের মধ্যে কী থাকে? ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন থাকে। এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে এই সাবানের অংশ বিক্রিয়া করে। কি বললাম, বোঝা গেল? ইয়েস অর নো বলো, বুঝতে পারছো কি পারছো না বলো, আমার কথা বুঝতে পারছো? ক্যালসিয়াম আয়ন এবং এই যে ম্যাগনেসিয়াম আয়ন এর সঙ্গে কী হয়? সাবানের অংশ বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে কেন? কারণ ওই অংশটা হাইড্রোকার্বন, ফলে এর সঙ্গে বিক্রিয়া করে এই পার্টটা বিক্রিয়া করে কী করে? এখানে অধক্ষেপ তৈরি করে। কী তৈরি করে? অধক্ষেপ। আর অধক্ষেপ জলে দ্রবীভূত হয় না, এই অংশটাই ভেসে থাকতে দেখা যায়। ওই জন্য আমরা যখন কলের জল ব্যবহার করি, খুব যে কলের জলে আয়রন আছে বা যে কলের জল ভারী, এরকম কলের জল ব্যবহার করলে দেখবে সেখানে প্রচুর পরিমাণ সাবান দেওয়ার পরেও তেমন একটা গ্যাঁজা তৈরি হয় না, ঠিক আছে? সেটা যেন জলের উপর ভাসমান অবস্থায় থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় সাবানের ঝাগ, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা কথা বলি, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? একটা জিনিস তোমাদের, এক মিনিট,
এটাকে না সাবানের স্কাম বলে, ঠিক আছে? এটাকে ঝাগ বলে না, ঝাগ মানে ওই তোমাদের গেঁজা, ঠিক আছে? তো এটাকে তোমরা একটা কাজ করো, এটাকে তোমরা স্কামই ধরে নিও, সাবানের স্কাম, ঠিক আছে? এটাই ধরে নিও। আর সাবানের যে গেঁজা ফোম যেটা তৈরি হয়, সাবানের যে গেঁজা তৈরি হয় ফোম, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা ইম্পর্ট্যান্ট কেন? কারণ এটা না হলে কাপড় কাচাই যায় না। এই ফোম তৈরি তখনই হয় যখন মিজেল তৈরি হয়, ঠিক আছে? মিজেল যদি ঠিক করে তৈরি না হয় তখন কিন্তু ফোম ক্রিয়েট হতে পারে না, ওপরে ভাসমান অবস্থায় অধক্ষেপকে দেখা যায়। এটা মনে রাখবে, সফট ওয়াটার যদি তুমি দাও, হার্ড ওয়াটারের জায়গায় তুমি যদি সফট ওয়াটার দাও যেখানে ওরকম ভারী আয়ন নেই, তখন কিন্তু এই ফোম কিন্তু হবে, ঠিক আছে? এই পার্টটা একটু মনে রেখো, এক্সট্রা অনেক সময় পরে তো আমি তোমাদের দিয়ে দিলাম। পরের প্রশ্ন, মটর গাছের আকর্ষ মটর গাছকে বৃদ্ধিতে সহায়তা করে, আকর্ষণের নমনীয়তার কারণ কি? দেখো, আকর্ষ ইংরেজি হচ্ছে তোমাদের টেন্ড্রিল, ঠিক আছে? আমি বলে দিই, আকর্ষ ইংরেজি কি তোমাদের টেন্ড্রিল, TNDRIL, আকর্ষ ইংরেজি হচ্ছে তোমাদের টেন্ড্রিল। তো মটর গাছে আকর্ষ মটর গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এই আকর্ষের যে নমনীয়তা তার কারণ হচ্ছে কোলেন কাইমা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ক্যারেন কাইমা কিন্তু মৃত হয়, এবং স্ক্যারেন কাইমা কিন্তু পাটের তন্তু, এইগুলো হচ্ছে তোমাদের স্ক্যারেন কাইমা, যাকে আমরা বলি বাস্ট ফাইবার, ঠিক আছে? মনে রাখবে, পাটের তন্তু এটা কিন্তু তোমাদের স্ক্যারেন কাইমা হয়, পাটের তন্তু কিন্তু স্ক্যারেন কাইমা হয়, ঠিক আছে? নারকেলের ছোবড়া পাটের তন্তু, নারকেলের ছোবড়া, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের স্ক্যারেন কাইমা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের প্যারেন কাইমা, প্যারেন কাইমা কিন্তু সজীব হয়, প্যারেন কাইমা তোমাদের কী হয়, সজীব হয়। জাইলেম কিন্তু জল পরিবহনে ব্যবহার হয়। তো এখানে অ্যান্সার তোমাদের কী হয়, কোলেন কাইমা এখানে মেজরলি অ্যান্সার এখানে হবে। দেখো, এটা দিয়ে আমি তোমাদের দুটো প্রশ্ন করাবো। সেখানে বলেছে একটি পাথরের উপর দিকে ছুঁড়ে মারা হলে 4 সেকেন্ড পরে তা মাটিতে ফিরে আসে। তো পাথরটি কত বেগে উপরে ছোঁড়া হয়েছিল? এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করিয়ে দেবো যে সর্বোচ্চ উচ্চতা কী হবে। ধরো এখানে একটা মাটি, এই মাটিতে একটা পাথর ছিল, এই পাথরটাকে কী করা হলো, ছোঁড়া হলো, ঠিক আছে? পাথরটাকে কী করা হয়েছে, ছোঁড়া হয়েছে। তো পাথরটা ছোঁড়ার ফলে কী হয়েছে, পাথরটা একটা সর্বোচ্চ উচ্চতা, ধরো এই উচ্চতায় গিয়ে পাথরটা পৌঁছেছে, ঠিক আছে? এইখানে এখন পাথরটা আছে, ঠিক আছে? পাথরটাকে ছোঁড়া হয়েছে, পাথরটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, মানে এই জায়গায় গিয়ে তোমাদের পাথরটা এখন আছে। এই জায়গায় মনে রাখবে ভি এর মান 0 হবে। আরে বাবা, ভি যদি 0 না হয় তো পাথরটা উঠতেই থাকতো, নিচে কখনই পড়তো না। এবার এখান থেকে পাথরটা কী হয়েছে, পড়া স্টার্ট করছে, পড়ছে 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 পড়তে 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 মাটিতে এসে পড়েছে, এই জায়গায় এখন পাথরটা আছে। এই টোটালটাই এই এক্স থেকে ওয়াইতে আসতে টাইম লেগেছে, টোটাল টাইম লেগেছে কিন্তু 4, পয়েন্ট টু বি নোটেড। এক্স থেকে ওয়াইতে আসতে টোটাল টাইমটার কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে তোমাদের কত, 4। ওকে, তার মানে যেতে 2 সেকেন্ড আর আসতে 2 সেকেন্ড। তোমরা বললে কেন স্যার? তার কারণ দেখো, একই যাত্রাপথে সমান সময় লাগবে, কারণ সে একই বেগ নিয়ে যাচ্ছে। তোমাদের যে গতিবেগ নিয়ে পাথরটাকে ছোঁড়া হয়েছে সেইটার কথা এখানে বলা হয়েছে। এর জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ। এই ফর্মুলা আমাদের এখানে অ্যাপ্লাই হয়। ঘটনা হচ্ছে আমাদের এটা আনুভূমিক গতি নয়, আমাদের এটা আপ ডাউনে গতি। তো আপ ডাউনে গতির জন্য আমরা এর জায়গায় জি ব্যবহার করি, যেখানে জি এর মান দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাদের বলেই দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা এই ফর্মুলাটা আমরা বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। চলো আমাদের বসানো যাক আর অ্যান্সার পাওয়াও যাক। এই ফর্মুলায় ভি এর মান কী হবে, এই ফর্মুলা দেখো, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। ভি এর মান হচ্ছে আমাদের এখানে 0, ভি তো 0, ভি 0 হয়ে যাবে। ইউ এর মান আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? টি আমাদের কত বলেছে, টি আমাদের বলেছে 2 সেকেন্ড, ঠিক আছে? জি আমাদের বলেছে 10। এবার দেখো 10টা -10 হবে। তোমরা বলে কেন? কারণ দেখো জি কাজ করে নিচের দিকে, কিন্তু আমাদের এখানে গতি যাচ্ছে উপর দিকে, সো আমরা জিকে নেগেটিভ নিয়ে নেবো। এটা কেটে গেল, ইউ এর ভ্যালু এখান থেকে আমাদের কী আসবে, 20 মিটার পার সেকেন্ড আমাদের আসবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি অপশন আমাদের কারেক্ট। এবার এখানে যদি বলে এই যে সর্বোচ্চ উচ্চতা, এই যে হাইট, এই হাইটটা নির্বাচন করো, তখন আমরা কি করব, এই হাইটটা নির্বাচন করো, তখন আমরা কী করবো, তখন আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2AS। এবার এটাকে আরেকভাবে লেখা যায়, ভি স্কোয়ার, এটা হচ্ছে যখন তুমি আনুভূমিক গতি হয়, কিন্তু এটা যদি নর্মাল গতির জায়গায় তুমি আনুভূমিক গতি না ইউজ করে তুমি যদি আপ ডাউনে গতি ইউজ করো, তখন এই এ হয়ে যায় জি, এই যে এখানে বলেছি এ হয়ে যায় জি, আর এসটা তোমাদের হয়ে যায় হাইট, তো এটাকে এইচ লেখা হয়। তো এইটাই অ্যাকচুয়ালি এটা এস মানে হচ্ছে কতটা দূরত্ব সে যাচ্ছে, এটাকে আমরা হাইট লিখবো কেন, কারণ আপ ডাউনে হচ্ছে হাইট লিখবো। তো এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে এখানে কী পাবো, দেখো ভি স্কোয়ার তো 0 স্কোয়ার, এই যে ভি মানে 0, ইউ এর মান আমরা এখানে পেয়ে গেছি কত, 20, তো 20 স্কোয়ার কত হবে, 400, ঠিক আছে? ইকুয়ালটা আমাদের কী হবে, 2 ইন্টু জি, জি আমাদের কত হবে 10 আছে। এটা এখানে এইভাবে লিখলে আমরা পাবো না। দেখো 0 মাইনাস 400 মাইনাস 2 ইন্টু জি, জি আমাদের কত হবে -10, ঠিক আছে? ইন্টু আমাদের হাইট, এই হাইটও আমাদের বার করতে বলেছে। এখান থেকে কাটাকুটি করলে দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 10 দিয়ে এটাকে কাটলে 0 হয়ে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 20। তো 20 মিটার আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো দুটোই অ্যান্সার আমি এখানে করে দিলাম।
অলওয়েজ মনে রাখবে এইটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং সেটাকে আমি স্টার মেরে দিচ্ছি, মানেটা তুমি বোঝো। তো এবার হচ্ছে তোমাদের 20 কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, 20 হচ্ছে ইম্পর্টেন্ট, দুটোই 20 মিটার পার সেকেন্ডও হবে আর হাইটও তোমাদের এখানে হবে 20 মিটার। চলো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সর্বাধিক কম্পাঙ্কযুক্ত শব্দ উৎপন্ন করে, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং প্রডিউসেস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমরা জানি কালকে কিন্তু তোমাদের ভীষণ যে বিরাট ভারী ভারী নিউমেরিক্যাল জিজ্ঞেস করা হয়েছে তা নয়, হালকা নিউমেরিক্যাল তার সঙ্গে এরকম টাইপের প্রশ্নই তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো নিচের কোনটি সর্বাধিক কম্পাঙ্কযুক্ত শব্দ, অ্যান্সার হবে তোমাদের হুইসেল। দেখো কম্পাঙ্ক তার বেশি হয়, ঠিক আছে, কম্পাঙ্ক তার বেশি হয় যার তীক্ষ্ণতা বেশি হয়, মানে বলতে পারো তীক্ষ্ণতা যার বেশি হয় তার কম্পাঙ্ক বেশি, ঠিক আছে, ভালো করে বুঝবে, তীক্ষ্ণতা যার বেশি, যে শব্দের তীক্ষ্ণতা বেশি, শ্রিলনেস বেশি যার, শ্রিলনেস, ঠিক আছে, শ্রিলনেস যার বেশি তার কিন্তু কী বেশি, তার কিন্তু ফ্রিকোয়েন্সিও বেশি, তার কম্পাঙ্কও কিন্তু তোমাদের বেশি হয়। এই রেসপেক্টে হুইসেল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এরকম টাইপের, এটা তোমাদের এনসিইআরটি থেকেই নেওয়া। ড্রাম আর হুইসেল তোমাদের ওখানে দেওয়া আছে, আমি যেহেতু মনে পড়ছে বেহালা আর হুইসেল দিয়ে দেওয়া আছে, তাহলে কার বেশি হবে এরকম একটা তোমাদের প্যারা দেওয়া আছে, ওই প্যারাটা একবার দেখে নিই, ওখানে ওই প্যারাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হলো পরেরটাতে, এই টাইপের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা তোমাদের এনসিইআরটি থেকেই তোলা, এটা আমি করিয়ে দিচ্ছি। বলেছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত কিলোহার্টজ এবং এত সেন্টিমিটার, তাহলে তরঙ্গটি 1.5 কিলোমিটার দূরত্ব যেতে কতটা সময় নেবে, ঠিক আছে। দেখো 2 কিলোহার্টজ, আমি তোমাদের কি বলেছি যে কম্পাঙ্ক অলওয়েজ আমরা যখন লিখবো না কম্পাঙ্ককে, আমরা যখন অলওয়েজ কম্পাঙ্ককে লিখবো তখন আমরা এটাকে কিসে রাখবো, এটাকে আমরা রাখবো হচ্ছে হার্টজে। তো কিলো হার্টজ এখান থেকে আমরা কনভার্ট করে নিই এটাকে হার্টজে, তো কিলো থেকে হার্টজে কনভার্ট করতে গেলে আমরা কী করি, 1000 দিয়ে এটাকে গুণ করি, তো এটা কী হবে তোমাদের 2000 হার্টজ হয়ে যাবে। আর এই যে সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারটাকে আমরা কনভার্ট করে দেবো মিটারে, তো মিটারে কনভার্ট করলে এটা কী হয় 35/1000 মিটার, ঠিক আছে। তার মানে এবার দেখো, এবার আমরা একটা জিনিস, আর একটা জিনিস মাথায় রাখবে যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে তোমাদের লেগে যাবে, সেটা হচ্ছে কি আমরা যখন কম্পাঙ্ককে, বুঝবে, কম্পাঙ্ককে যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে গুণ করি তখন আমরা পাই এর গতিবেগ, এই পয়েন্টটা মনে রাখা দরকার, কিন্তু কম্পাঙ্ক থাকতে হবে হার্টজে আর তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে তোমাদের মিটারে, কম্পাঙ্ক থাকতে হবে হার্টজে আর তরঙ্গ দৈর্ঘ্য কিছু থাকতে হবে আমাদের মিটারে, তবেই আমরা স্পিডটা পাবো মিটার পার সেকেন্ডে, স্পিডটা কিসে পাবো, মিটার পার সেকেন্ডে। এই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তবে তুমি এখানে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ডে এটা কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য যাবে, কারণ এটাই তো আমাদের গুণফলটাই আমাদের গতিবেগ। তো 1 সেকেন্ডে, পয়েন্ট টু বি নোটেড, 1 সেকেন্ডে এটা কতটা যাবে, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য গুণ যাবে। তো কম্পাঙ্ক গুণ কি, কম্পাঙ্কর ভ্যালু কি আছে এখানে আমাদের 2000, আর তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু কি আছে আমাদের 35/100, এইটা যাবে, ঠিক আছে, 1 সেকেন্ডে এটা যাবে। এবার এটাকে উল্টে লেখো, যে কেন উল্টে লেখো, কারণ এখানে এইটা আগে দিয়েছে 1.5 কিলোমিটার আগে দিয়েছে, তো আমরা একটা কাজ করে আমরা এটাকে উল্টেই লিখে দিই, চলো তোমাদের সুবিধা, যাইলে এখানে করা যায়। তো 2000 ইন্টু তোমাদের 35/100, এটা যায় তোমাদের 1 সেকেন্ডে। তো 1 মিটার যাবে কত সেকেন্ডে, 1 বাই তোমাদের কী হবে 2000 বাই, এবার দেখো এটাকে উল্টে যাবে, ভালো করে বুঝবে, এটা তোমাদের কী হবে, এটা তোমাদের ডেফিনেটলি উল্টে যাবে। 1 সেকেন্ডে কী হবে, এর তলায় বসবে, তলায় বসা মানে কি, এটা উপরে চলে যাবে 2000 আর 3500 কী চলে আসবে তোমাদের নিচে চলে আসবে, ঠিক আছে, 2035 কী চলে তোমার নিচে চলে আসবে, ওকে। আর তোমাদের বলেছে 1.5 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে কী হয়, 1000 দিয়ে গুণ করতে হবে, তোমার এটা হয়ে যাবে 1500 ইন্টু তোমাদের 1500, ঠিক আছে। এইটা করলে আমরা অ্যান্সার পাবো। দেখো এই 0 দিয়ে এই 0 কেটে যাচ্ছে, এই 0 দিয়ে এই 0 কেটে যাচ্ছে, আর কি থাকছে তোমাদের, একটা উপরে থাকছে তোমাদের 150, নিচে থাকছে, এটা তোমাদের 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তোমাদের কী হয়ে যাচ্ছে 7, ওকে। আর এটা তোমাদের কী হয়ে যাচ্ছে, এটা তোমাদের হয়ে যাচ্ছে 3, 1 মিনিট, এটা 7 5 7, এটা তোমাদের 3, কোথাও কিছু মিস্টেক হলো, মেবি কোথাও কিছু মিস্টেক হয়েছে, 1 মিনিট, না মিস্টেক কিছু হয়নি, আমি জাস্ট একটা শূন্য দিইনি। দেখো এটাকে যখন আমরা কাটবো তখন এটা 30 হবে, কারণ এখানে 150 ছিল, ঠিক আছে, কী ছিল 150 ছিল, এই 2 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে তোমাদের 15, তো 15/7 তোমাদের অ্যান্সার হবে, তার মানে 7 দুগুণে 14, 10, তার মানে 2.1 সামথিং সেকেন্ড তোমাদের অ্যান্সার হবে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, এটা তোমাদের এনসিইআরটির প্রশ্ন, আমি সেখান থেকে তোমাদের তুলে দিয়েছি। আর একটা প্রশ্ন আমি শব্দের করাবো যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ইকো দিয়ে তোমাদের প্রশ্ন আছে, চলো।
ধরো এখানে একটা তোমাদের পাহাড় আছে, ঠিক আছে, এখানে একটা কী আছে, তোমাদের পাহাড় আছে, ওকে। তুমি মাইকে এখান থেকে শব্দ করছো, তুমি মাইকে কী করছো, এখান থেকে তুমি মাইক দিয়ে এখান থেকে শব্দ করছো, এখান থেকে শব্দ আওয়াজ বেরোচ্ছে মাইক দিয়ে। এই আওয়াজ কি হলো, তোমাদের এই পাহাড়ে ঠিকরলো এবং ঠিকরে ফার্দার তোমার কানে এসে পৌঁছলো। ধরো তুমি এখানে আছো, এটা তোমার, তুমি আছো এখানে, এটা হচ্ছে তোমার কান, তোমার কানে এসে পৌঁছলো, ঠিক আছে। তো তোমাকে যদি বলে যে এই ডিস্ট্যান্সটা কতটা, যদি শব্দের বেগ তোমাকে বলে দেয় 344 মিটার পার সেকেন্ড, যেটা এনসিইআরটিতে বলা আছে 344, আরেকটা জায়গায় বলা আছে 346, যে কোনো একটা ধরে তোমরা করতে পারো, কারণ এনসিইআরটিতে দুটোই উল্লেখ আছে। তোমরা যে এনসিইআরটি শব্দের চ্যাপ্টার ধরো, দেখবে ওখানে দুটো জিনিসই উল্লেখ আছে, একটা 344, একটা 346, ঠিক আছে। তো মনে রাখবে আমাদের কানে সেন্সেশন পৌঁছানোর জন্য 0.1 সেকেন্ড সময় লাগে। এটার মানে কি, এটাও এনসিইআরটিতে উল্লেখ আছে। এটার মানে কি, এটা মানে হচ্ছে, ভালো করে বুঝবে, এই প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে শব্দ গেল, শব্দ গেল আর শব্দ ফিরলো, শব্দ গেল আর শব্দ ফিরলে টোটাল টাইমটা, অর্থাৎ এক্স থেকে ওয়াই আসতে যে সময় লাগে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে ভালো করে বুঝবে এর মানেটা কি। এর মানে হচ্ছে শব্দ গেল এবং শব্দ ফিরলো, এই টোটাল টাইম হচ্ছে তোমাদের কি 1 সেকেন্ড। টোটাল টাইম হচ্ছে কি তোমাদের 1 সেকেন্ড। কত? 0.1 সেকেন্ড, নট 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। ভালো করে বুঝবে কত? 0.1 সেকেন্ড। তার মানে ভালো করে ভাবো, যদি আমি এই বেগটাকেই ধরি, যদি আমি এই বেগটাকেই ধরি, তার মানে 1 সেকেন্ডে ও যায় 344 মিটার, ঠিক আছে। তাহলে 0.1 সেকেন্ডে ও কী যাবে? 4.4 মিটার যাবে। তার মানে এই যে এক্স থেকে ওয়াইয়ের যে ডিস্ট্যান্স, এটা ওয়াই, সরি, এক্স থেকে ওয়াইয়ের যে ডিস্ট্যান্স, এটা হয়ে যাবে 34.4 মিটার, 34.4 মিটার। তার মানে এই আধা পথ হবে 17.2, আর বাকি আধা পথ হবে 17.2। এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আমাদের ব্রেন যদি উৎপন্ন শব্দ এবং আমাদের কানে আসা শব্দের মধ্যে যদি ন্যূনতম ডিফারেন্স 0.1 না হয়, তাহলে ব্রেন কিন্তু এই প্রতিধ্বনি শুনতে পায় না বা ইকো শুনতে পায় না, ইকো শুনতে পায় না, প্রতিধ্বনি বা ইকো কিন্তু শুনতে পাবে না। যদি এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্সটা আইদার তোমাদের টোটাল ডিস্ট্যান্স এক্স থেকে ওয়াই, এই টোটাল ডিস্ট্যান্স তোমাদের 34.4 হতে হবে, মানে গেলও 17.2, এলও 17.2, এটা হতে হবে, ঠিক আছে। অথবা এর মধ্যে ন্যূনতম ডিস্ট্যান্স এটা হতে হবে, অথবা এই টাইমটা হতে হবে তোমাদের 1.1 সেকেন্ড, তবেই কিন্তু এটা ন্যূনতম রিকোয়ার্ড টাইম। তা না হলে কিন্তু ব্রেন ইকো শুনতে পায় না। এই জিনিসটা মাথায় রেখো, কারণ শব্দ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। পরেরটাই চলো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, মটর গাছের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা বলে দিই, যেটা তোমাদের ওখানে আমি আলোচনা করি। সেটা হচ্ছে, ধরো এটা একটা মটর গাছ, ঠিক আছে, এটা একটা কি, এটা একটা ধরো মটর গাছ, ওকে। মটর গাছে তোমাদের এই হচ্ছে তোমাদের মটরশুঁটি, ঠিক আছে, ধরে নাও, ঠিক আছে। এবং এর থাকে হচ্ছে তোমাদের আকর্ষ, ঠিক আছে, এর থাকে হচ্ছে কি তোমাদের আকর্ষ থাকে, এর থাকে হচ্ছে আকর্ষ। আকর্ষ যখন কোনো কিছুকে জড়িয়ে ধরছে, তখন এটাকে আমরা বলি থিগমোন্যাস্টি, এটাকে বলা হয় থিগমোন্যাস্টিক চলন, ঠিক আছে, থিগমোন্যাস্টি, ঠিক আছে। এই শব্দটা অনেকেই কালকে উল্লেখ করেছে, সেটা তোমাদের বলছি, থিগমোন্যাস্টি কী বলি, এটা আমরা বলি থিগমোন্যাস্টি। দেখো, আমি যদি অপশান দিই, তাহলে থিগমোন্যাস্টি, হাইড্রোট্রপিজম, ঠিক আছে, তারপর তোমাদের আসতে পারে হচ্ছে জিওট্রপিজম, ঠিক আছে, জিওট্রপিজম, ঠিক আছে, জিওট্রপিজম, তারপরে ফোটোট্রপিজম, এগুলো তোমাদের আসতে পারে। দেখো, ট্রপিজম মানে হচ্ছে দিকে চলন, ট্রপিজম মানে হচ্ছে দিকে চলন। হাইড্রো শব্দের অর্থ জল, সো জল যেদিকে যাচ্ছে তার ফ্লোতে চলন। যেমন তোমাদের তোমাদের প্লান্টন এবং ফাইটোপ্লাঙ্কটন, এরা কিন্তু এই হাইড্রোট্রপিক চলন দেখায়, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের জিওট্রপিক, জিওট্রপিক চলন মানে কি, যেমন মূল, যেমন ধরো এই দুটো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো মূল, ঠিক আছে, মূল, গাছের মূল, গাছের মূল কিন্তু পজিটিভ জিওট্রপিক চলন দেখায়, পজিটিভ জিওট্রপিক চলন, পজিটিভ জিটি বলে দেখেছি। পজিটিভ জিওট্রপিক চলন মানে কি, অভিকর্ষের দিকে চলন, এটা হচ্ছে অভিকর্ষের দিকে চলন। আর কাণ্ড কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে চলন দেখায়, সো এটাকে নেগেটিভ জিওট্রপিক বলে। আর ফোটোট্রপিক চলন মানে হচ্ছে আলোর দিকে চলন, অর্থাৎ কাণ্ড কিন্তু নেগেটিভ ফোটোট্রপিজম দেখায়, নেগেটিভ ফোটোট্রপিজম দেখায়, মানে সরি, মূল কিন্তু নেগেটিভ ফোটোট্রপিজম দেখায়, যেখানে কাণ্ড কিন্তু তোমাদের পজিটিভ ফোটোট্রপিজম দেখায়, কারণ কাণ্ড কিন্তু দিকে যায়। এই ছোটো ছোটো পয়েন্টগুলো একটু মনে রাখবে। নেক্সট, আরেকটি জিনিস খুব ইম্পর্ট্যান্ট, ধরো তোমাদের রেজিস্ট্যান্স দিয়ে দিল, ঠিক আছে, ধরো দিয়ে দিল তোমাদের রেজিস্ট্যান্স, ওকে, রেজিস্ট্যান্স ধরো দিয়ে দিল তোমাদের 10 ওহম, ঠিক আছে। তোমাদের বলা হলো আগে তোমাদের দৈর্ঘ্য ছিল 0.2 মিটার, আগে তোমাদের দৈর্ঘ্য ছিল এল, এখন দৈর্ঘ্যটাকে বাড়িয়ে ধরো তোমাদের করে দেওয়া হয়েছে 2L, বা ধরো দৈর্ঘ্যটাকে মানে কমিয়ে করে দেওয়া হয়েছে L/2, অর্থাৎ হাফ করে দেওয়া হয়েছে,
তাহলে রেজিস্টিভিটির কি পরিবর্তন ঘটবে? রেজিস্টিভিটি, তো মনে রাখবে যে রেজিস্টিভিটির কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে, নো চেঞ্জ ইন রেজিস্টিভিটি, কারণ রেজিস্টিভিটি বা রোধাঙ্ক কিন্তু পদার্থের লেন্থের ওপর নির্ভর করে না, পদার্থের উপাদানের ওপর নির্ভর করে, ঠিক আছে, কিসের নির্ভর করে? পদার্থের উপাদানের ওপর নির্ভর করে। ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। রেজিস্টিভিটি ডাজ নট ডিপেন্ড অন রেজিস্ট্যান্স অ্যান্ড ডাজ নট ডিপেন্ড অন লেন্থ। রেজিস্টিভিটিতে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, এটা তোমরা অলওয়েজ মাথায় রাখবে। এবার এই রেজিস্ট্যান্স নিয়ে আরও দুটো কথা বলে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো আগে রেজিস্ট্যান্স আমাদের ছিল 10 ওহম, ঠিক আছে, এটাই যেটা ধরছি। লেন্থ ধরো ছিল তোমাদের এল, এখন লেন্থ বেড়ে হয়ে গেছে তোমাদের 2L। মনে রাখবে তাহলে রেজিস্ট্যান্সও বেড়ে কিন্তু 2 × 10 মানে 20 ওহম হয়ে যাবে, কারণ আমরা জানি লেন্থের সঙ্গে রেজিস্ট্যান্সের সম্পর্ক কিন্তু সমানুপাতিক হয়। কিন্তু ধরো আগে আমাদের এইটা ছিল, এর যে ক্রস সেকশন এরিয়া এইটা আমাদের ছিল, এখন আমাদের ক্রস সেকশন এরিয়া হয়ে গেছে এইটা, অর্থাৎ আগে এরিয়া ছিল, এখন এটা হয়ে গেছে এরিয়া বাই 2। তাহলে তোমাদের রেজিস্ট্যান্সে কী চেঞ্জ হবে? মনে রাখবে ক্রস সেকশন এরিয়ার সাথে, পয়েন্ট টু বি নোটেড, ক্রস সেকশন এরিয়ার সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক হয় সমানুপাতিক, ব্যাসানুপাতিক, মানে 1/a এই সম্পর্ক হয়। তার মানে কি? তার মানে এটা যদি তোমাদের 10 হয়, এটা যদি তোমাদের হাফ হয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্স কিন্তু কী হবে? তোমাদের এরিয়া যেহেতু হাফ হয়েছে, রেজিস্ট্যান্স কী হবে? তোমাদের ডবল হয়ে যাবে, মানে এখানেও তোমাদের 20 হয়ে যাবে। বা একটা কাজ করি, এরিয়া তোমাদের হয়ে গেছে, ধরো সাপোজ ধরো এরিয়া তোমাদের হয়ে গেছে 4a, অর্থাৎ আগে ধরো এরিয়া ছিল এ, এইটা করে আগে এরিয়া ছিল এ, এখন এরিয়া হয়ে গেছে 4a। তাহলে রেজিস্ট্যান্সে কী চেঞ্জ আসবে? আগে আর এটা ছিল, এখন নিউ R1, তো এই R1কে জিজ্ঞেস করে, তো R1 কী হবে? 1/a হবে কিন্তু, অর্থাৎ আগে যদি এটা এ থেকে 4a হয়, তাহলে রেজিস্ট্যান্স কিন্তু যা রেজিস্ট্যান্স ছিল তার 4 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10/4 তখন অ্যান্সার হবে। 10/4 মানে হচ্ছে 5/2, তোমার হচ্ছে 2.5 তখন অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ যে রেজিস্ট্যান্স থাকবে, এরিয়া যদি এ থেকে 4a হয়, রেজিস্ট্যান্স কিন্তু কী হবে? 4 থেকে 1 হয়ে যাবে, এটা মাথায় রাখবে। এরিয়া যে হারে বাড়বে, রেজিস্ট্যান্স সেই হারে কমবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বোঝাতে পারছি? ইয়েস আর নো বলো। নেক্সট আরেকটি জিনিস বলে দিচ্ছি, যেটা ইরেসপেক্টিভ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো তোমাদের বললো, আচ্ছা এই পেজটা তো হয়েই গেছে। ধরো তোমাদের বললো যে ডায়ামিটার, ধরো এই যে তোমাদের ক্রস সেকশন আছে, যেটাকে বলে ক্রস সেকশন, বা এটাকে বলা হয় ক্রস সেকশনের বাংলা কি বলবো, পরিধির ক্ষেত্রফল বা দৈর্ঘ্যের ক্ষেত্রফল, এরকম সামথিং বলে, ঠিক আছে, পরিধির ক্ষেত্রফল বা ক্ষেত্রফল এরকম সামথিং বলে, ঠিক আছে। যাই হোক, ক্ষেত্রফল বা ক্ষেত্রফল এরকম সামথিং বলে, আমার খেয়াল নেই। এটাকে আমি ইংলিশে আমি জানি ক্রস সেকশন বলে এটাকে, ঠিক আছে, ক্রস সেকশন, ওকে, ক্রস সেকশন। তো ধরো এই জায়গাটা তোমাদের ডি ছিল আগে তোমাদের এক্স, এখন ডি হয়ে গেছে তোমাদের x/2। তাহলে রোধ যদি আগে R1 হয়, এখন রোধ হচ্ছে R2। এই R1 আর R2-র রেশিও বার করতে বলে। তো মনে রাখবে এখানে তোমাদের রেশিও হবে তোমাদের 1/x² আর এখানে রেশিও হবে তোমাদের 1/x/2 তার হোল স্কোয়ার, এই তোমাদের হবে। তার মানে এখানে কি আসবে? এখানে তো 1/x² থাকবে। চলো এখানে আমি নর্মালভাবে লিখি, 1/x² থাকবে। এটা আমাদের কী হয়ে যাবে? 4/x² হয়ে যাবে। x/2টা হোল স্কোয়ার ছিল না, তো এটা হয়ে যাবে। তার মানে এখানে রেশিও কী আসবে? 1/x², এটা হয়ে যাবে 4/x²। তো x² কেটে যাবে, এটা কি আসবে? আগে যদি 1 হয়, R1 এর মান যদি 1 হয়, এখন R2 এর মান কী হয়ে যাবে? 4 হয়ে যাবে। অর্থাৎ এটা যখন হাফ হচ্ছে, এটা তার স্কোয়ার ফরম্যাটে বাড়বে, ঠিক আছে। এইটা মাথায় রাখবে, মানে এই যে ছোটো ছোটো জিনিসগুলো পরীক্ষার সময় গিয়ে স্টুডেন্টরা মারাত্মক ভুল করে। আর জিনিস মনে রাখবে, এটা ডায়ামিটার, ডি মানে আমি ডায়ামিটার লিখেছি, তো ডায়ামিটারে যে চেঞ্জ হবে, ব্যাসার্ধেও সেম চেঞ্জ হবে। যদি এখানে ডি না দিয়ে আর দিয়ে দেয়, তো সেম হবে। মনে রাখবে ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধ, মানে ব্যাস আর ব্যাসার্ধে যা চেঞ্জ হবে, রোধে কিন্তু পরিবর্তন ব্যাসের মতোই ব্যাসার্ধে হবে, বা ব্যাসার্ধের মতোই ব্যাসে হবে, এটা মাথায় রাখবে। সেম ফরম্যাটে চেঞ্জ হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলো থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু কোশ্চেন্স আসে, ওকে। এটা অলওয়েজ মাথায় রাখবে, এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আর রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, রেজিস্টিভিটির ফর্মুলা কি, সেটা আমি একটু বলে দিই। দেখো, রেজিস্ট্যান্স ইকুয়াল টু তাহলে কী লেখা যায়, এখান থেকে আমি একটা জিনিস বলে দিই। রেজিস্ট্যান্স ইকুয়াল টু তাহলে কী লেখা যায়? আর তাহলে লেন্থের সঙ্গে সমানুপাতিক, আর তাহলে এরিয়ার সাথে ব্যাসানুপাতিক। এই দুটোকে যদি ম্যাচ করো, তাহলে এখান থেকে কী আসে? এখান থেকে আসে R/L/A আসে। এবার যদি তুমি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে তুমি যদি ইকুয়াল টু দিতে চাও, আর এদিকে যদি L/A রাখতে চাও, তবে এখানে একটা ভ্যারিয়েবল আসবে, এই মানে কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমাদের রো,
কনস্ট্যান্টটাকে আমি কী ধরে নিচ্ছি, রো, এই যে রো, এই রোই হচ্ছে তোমাদের রোধাঙ্ক। তার মানে এখান থেকে আমরা রোধাঙ্ক ইকুয়াল টু কী লিখতে পারি, আমরা লিখতে পারি আর ইন্টু এ বাই তোমাদের এল। এই যে এ এদিকে চলে যাবে আর চলে যাবে নিচে, তো এইটাই হয়ে যায় তোমাদের রোধাঙ্কের ফর্মুলা। এখান থেকেই বেসিক্যালি আসে। এই পার্টগুলোকে একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? এই পার্টগুলোকে একবার ভালো করে দেখে নিও। কেন দেখতে বলছি আশা করি বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন চলো কি বলেছে, একটি বল একটি ভবনের চূড়া থেকে ফেলে দেওয়া হলো, 3 সেকেন্ড পরে সেটা মাটিতে পড়ছে, জি তোমাদের নিতে বলেছে এত, 3টাকে তোমরা চাইলে 3 নিতে পারো। তোমাদের বলেছে ভবনটির উচ্চতা নির্ণয় করো। যখন এই ধরনের প্রশ্ন পড়বে, দেখো এখানে কিন্তু ভি দেওয়া নেই, না এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া নেই না এখানে ইউ, তোমাদের ইউ তো স্যার দেওয়া আছে, হ্যাঁ ইউ দেওয়া আছে, ইউ মানে ইনডেফিনিটলি দেওয়া আছে তোমাদের 0। আর দেখো এখানে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছে না, সব নিচে যাচ্ছে, তো ভি এর মান কী হবে আমাদের জানা নেই এই মুহূর্তে, যদিও ভি যখন নিচে যাবে পড়বে তখন কিন্তু 0ই হয়ে যাবে। তো এখানে তোমাদের বলছে কি, তাহলে তোমাদের ভবনটির উচ্চতা কত। এই জায়গায় আমরা যে ফর্মুলা ইউজ করি, তখন আমরা ইউজ করি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাকে আমরা এখানে ইউজ করি। কি ইউজ করি, এই ফর্মুলাকে আমরা। তো এস এর মান আমাদের কী হবে, দেখো ইউ আমাদের 0, কারণ প্রাথমিক কোনো গতিবেগ নিয়ে তাকে ফেলা হয়নি, জাস্ট ফেলে দেওয়া হয়েছে, চূড়া থেকে ফেলা হয়েছে। তো ইউ আমাদের 0, মানে এই ফুল টার্মটা, এই টার্মটা পুরোটাই আমাদের 0তে কনভার্ট হয়ে যাবে, কারণ ইউ যখন 0 তখন এটা আমরা লিখি আর না লিখি এটা তো 0ই দেবে। ইউ আমাদের 0 না, তো পুরো টার্মটা 0 হয়ে যাবে, প্লাস হাফ, হাফ আমাদের হাফ হবে, ঠিক আছে? জি আমাদের কী হবে, জি তো আমাদের এখানে 10 নিতে বলেছে, আর টি আমাদের কী বলেছে 3 সেকেন্ড তার স্কোয়ার নিতে বলেছে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 45 অ্যান্সার হবে। অ্যান্সার আমাদের 45 মিটার, 2 দিয়ে গেলে 5, 5 নাম 45। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, ক্লিয়ার? নিচেই পড়ছে, সো জি এর মান আমাদের পজিটিভই নিতে হবে, নেগেটিভ নেওয়ার কোনো মানে হয় না। তো 45 মিটার আমাদের অ্যান্সার হবে। তো এই টাইপের কোশ্চেন্স পড়লে আশা করি তোমরা এবার থেকে ভুল আর করবে না। দেখো তোমাদের যে থার্ড শিফট আছে তাতে কিন্তু তোমাদের লাইট থেকে প্রশ্ন এসছে, এবং আমি শুনেছি যে ম্যাগনেট থেকেও প্রশ্ন এসছে থার্ড শিফট কালকের। তো সেই রেসপেক্টে লাইট অ্যান্ড ম্যাগনেট ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? গেলে এটা আমি শুনেছি, বাট আই ডোন্ট নো, তোমরা একবার কনফার্ম করো আমাকে। নেক্সট আমি যেটা শুনেছি, আমাদের সেকেন্ড শিফটে কিন্তু হেইডিডি থেকে প্রশ্ন এসছে, এবং হেইডি থেকে টাফ নয়, ভেরি ইজি একটা কোশ্চেন এসেছিলো, ঠিক আছে? তো তোমরা সেটাও একবার কনফার্ম করো। সেই জন্য আমি হেইডি থেকে এই প্রশ্নটা নিয়েছি, কারণ এই টাইপের বলা হয়েছে। তো এখানে বলেছে যে ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কোন বিখ্যাত বিজ্ঞানী দেবো? অ্যান্সার হবে তোমাদের গ্রেগর মেন্ডেল। এই তিনটে যে ল, এই তিনটে ল হচ্ছে হেরিডিটির সঙ্গে যুক্ত, ঠিক আছে? উনি জেনেটিক্স নিয়ে গবেষণা করেন মূলত, ঠিক আছে? জিন এবং জেনেটিক্সই ওনার পার্ট ছিল, এবং জেনেটিক্স নিয়ে কিন্তু উনি গবেষণা করেছিলেন। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, গ্রেগর মেন্ডেল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো, এখানে আরেকটা কোশ্চেন আমি তোমাদের ছোটো করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইউট্রিফিকেশন কি, ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন কি, ইউট্রোফিকেশন কি? দেখো ইউট্রোফিকেশন মেনলি কোথায় দেখা যায় সেটা বলে দিই। কারখানা, কলকারখানা বা ইত্যাদি জায়গার পাশে যদি কোনো পুকুর থাকে, সেখানে দেখা যায় ইউট্রোফিকেশন। কি হয়, অ্যালগির চরম বৃদ্ধি হয়, ঠিক আছে? অ্যালগি মানে শৈবাল, তাদের এত বেশি বৃদ্ধি হয় যে ওপরে পুরো জায়গাটাতে অ্যালগি বা শৈবাল ছেয়ে ফেলে। তোমরা দেখবে পুকুর বা জল বা নালার জল দেখবে, মানে তোমাদের যে ডোবা থাকে সেগুলো জল দেখবে একদম পুরো এরকম সবুজে ভর্তি হয়ে যায়, হাত দিয়ে তুলে একটা স্তর মতো উঠে আসে। এই যে স্তর তৈরি হয়, এটা অ্যালগাল ব্লুম বলা হয়। এটাকে কী বলা হয়, একে বলা হয় অ্যালগাল ব্লুম। ব্লুম মানে হচ্ছে ফোটা, আর অ্যালগি ফোটে, ওই জন্য একে বলা হয় অ্যালগাল ব্লুম, ঠিক আছে? অ্যালগাল ব্লুম ইম্পর্টেন্ট কেন, কারণটা বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? কি হয়, সেটা হচ্ছে যে এই যদি সেই কারখানা থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর প্রচুর পরিমাণে ফসফরাস ইত্যাদি যদি বেরোয়, এবং তারা যদি এইখানে এসে জড়ো হয়, তাহলে সেই জায়গাটা পুরোটা অ্যালগিতে ভরে যায়, এবং এটা দ্রুত বৃদ্ধি পায়, ঠিক আছে? এবং এই ব্যাপারটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। এই ব্যাপারটায় কী হয়, নিচের দিকে যে মাছ থাকে তারা উপরের অক্সিজেন পায় না, ফলে তারা মারা যায়। কী বললাম বোঝা গেল? নিচের দিকে যে মাছ থাকে তারা কিন্তু মারা যেতে থাকে। তারা মারা কেন যায়, কারণ তাদের কিন্তু কোনো অক্সিজেন তারা পায় না, অক্সিজেন না পাওয়ার ফলেই কিন্তু তারা কী হয়, তারা কিন্তু মারা যেতে থাকে, ঠিক আছে? কারণ তারা ভেতরে যে দ্রবীভূত অক্সিজেন জলের, একটা সময় জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়, যার ফলে কিন্তু তারা কোনো অক্সিজেন পেতে পারে না, যেহেতু উপরের স্তরটা পুরোটাই অ্যালগি দিয়ে ভর্তি। এই ব্যাপারটাকে বলা হয় ইউট্রোফিকেশন। এটা পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ, বোঝাতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস মাথা রাখবে, সেটা হচ্ছে যে ন্যাপথালিন, ন্যাপথালিন যাই মান যাই পাই লিখি, ন্যাপথালিন, ঠিক আছে? ন্যাপথালিনের যে সংকেত হয় সেটা হচ্ছে C10H8 হয়। এটাও কিন্তু বেনজিনের মতো, ঠিক আছে? বেনজিনের মতো একটা তোমাদের যেটা বলতে পারো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? বেনজিনের মতো কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বার্ন করলে কি হয়, চলো তোমাদের বেনজিনের উপর একটা প্রশ্ন আমি রেখেছি, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেম জিনিসটা ঘটবে যেটা ন্যাপথলিনে ঘটবে, সেম জিনিস বেনজিনেও হবে, ঠিক আছে? বেনজিনের ফর্মুলা হচ্ছে C6H6, C6
H6। চলো পরেরটায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মারছি, কেন স্টার মারছি আশা করি বুঝতে পারছো। বেঞ্জিন হচ্ছে তোমাদের C6H6, বেঞ্জিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে, এবং হচ্ছে এটা কিন্তু তোমাদের চেইনড হাইড্রোকার্বন, ঠিক আছে। এবং এই বেঞ্জিন হাইড্রোকার্বনের ক্ষেত্রে অলওয়েজ মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের, বেঞ্জিনকে আসলে বলা হয় সাইক্লিক হাইড্রোকার্বন। কি বলা হয়? সাইক্লিক হাইড্রোকার্বন, সাইক্লিক হাইড্রোকার্বন, ঠিক আছে। বেঞ্জিনকে বলা হয় সাইক্লিক হাইড্রোকার্বন। বেঞ্জিনের মতো যে কোনো সাইক্লিক হাইড্রোকার্বন যেটা অসম্পৃক্ত, মানে সাইক্লিক হতে হবে তা নয়, অসম্পৃক্ত হলেই চলবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো? যেমন অ্যালকিন, যেমন অ্যালকাইন, এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। এদেরকে যখন অক্সিজেনের সহায়তায় পোড়ানো হয় তখন এরা পূর্ণ দহন দেয় না, এরা অসম্পূর্ণ দহন দেয়, ইনকমপ্লিট কম্বাসশন দেয়, অসম্পূর্ণ দহন দেয়। আর এই অসম্পূর্ণ দহনের কারণে কি হয়? এদের হলুদ ধোঁয়া উৎপন্ন হয়। তো এই হলুদ ধোঁয়া যুক্ত বা ইয়েলো সুটি ফ্লেম বা ইয়েলো স্মোকি ফ্লেম, এটাই অ্যান্সার হবে। এই স্মোকির জায়গায় সুটিও লেখা থাকতে পারে ইংলিশে। সুটি মানে হচ্ছে ধোঁয়াযুক্ত, ঠিক আছে। অসম্পূর্ণ দহন হয়। কেন অসম্পূর্ণ দহন হয়? কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ সম্পৃক্ত হাইড্রোকার্বন অপেক্ষা বেশি। পয়েন্ট টু বি নোটেড, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কিন্তু কার্বনের পরিমাণ যেটা থাকে না, দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি আমি বলি সেটা হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা সেটা হচ্ছে তোমাদের অ্যালকেন, ঠিক আছে। যেমন মিথেন CH4, হ্যাঁ, তো মিথেন CH4, ঠিক আছে। তো মিথেনের ক্ষেত্রে কী হয়? মিথেন একটা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এক্ষেত্রে কী হয়? অ্যালকেন একটা, তো এক্ষেত্রে কী হয়? এ যখন জ্বলবে তখন কিন্তু কোনো রকম কোনো ধোঁয়া উৎপন্ন হবে না, ইয়েলো উৎপন্ন হবে না, সেটা নীল শিখায় জ্বলবে, নীল ধোঁয়াহীন শিখায় জ্বলে, ঠিক আছে। নীল ধোঁয়াহীন শিখায় কিন্তু ও জ্বলবে। আর এক্ষেত্রে কিন্তু অসম্পূর্ণ দহন হবে। বেঞ্জিনটা একটু মনে রাখবে, বেঞ্জিনে অলওয়েজ মাথা রাখবে, বেঞ্জিনে কিন্তু 3টে ডবল বন্ড হয়, ঠিক আছে। 3 ডবল বন্ড হয় বেঞ্জিনে, 3 ডবল বন্ড, বেঞ্জিনে কিন্তু 3 ডবল বন্ড হয়, এটা কিন্তু মাথা রাখবে। 3টে ডবল বন্ড হয়, ঠিক আছে। আর তোমাদের 3, আর 3-এ 6, আর 3-এ 9, আর 3-এ হচ্ছে তোমাদের 12, তো টোটাল 12টা বন্ড হয়, টোটাল 12টা বন্ড হয়। 12টা বন্ডের মধ্যে কিন্তু 3টে কিন্তু ডবল বন্ড হয়, এটা কিন্তু অলওয়েজ মাথা রাখবে। বেঞ্জিন থেকে এই প্রশ্নটা বহুবার পড়েছে, C6H6 হচ্ছে এর ফর্মুলা হয়, ঠিক আছে। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কি? এটা সরি, এটাই তোমাদের আনস্যাচুরেটেড অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? এটা যদি তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল দাও, এটা তোমাদের NCERT-তে আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু সম্পৃক্ত কেমন হাইড্রোকার্বন? সাইক্লিক হাইড্রোকার্বন। এক মিনিট, সম্পৃক্ত কেমন হাইড্রোকার্বন? সাইক্লিক। সম্পৃক্ত সাইক্লিক হাইড্রোকার্বনের এক্সাম্পল কি? সেটা হচ্ছে তোমাদের সাইক্লোহেক্সেন। কি তোমাদের? সাইক্লোহেক্সেন, ঠিক আছে, এটা মনে রাখবে, সাইক্লোহেক্সেন। এটাও কিন্তু এক প্রকারের অ্যালকেনই হয়। এর ফর্মুলা কি? C6H6, সরি H12, C6H12, মানে লিখছি ঠিক, যাই হোক। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল আজকে। আর তোমাদের গ্র্যাভিটেশনের যে চ্যাপ্টার আছে আমি দেখছি আজকেও যদি তোমাদের গ্র্যাভিটেশন থেকে প্রশ্ন আসে তো ওই চ্যাপ্টারটাকে আমি কী করবো, একদম তুলে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, ধরে করিয়ে দেবো, ওকে। গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে এই প্রশ্ন তোমাদের টোটাল ছিল। শব্দ থেকে যদি আজকের প্রশ্ন আসে বুঝবে তাহলে শব্দ থেকে প্রশ্ন পড়তে থাকবে। আর যদি প্রশ্ন আসে পড়া বন্ধ হয়ে যায় তাহলে বুঝবে এবার লাইট অ্যান্ড ম্যাগনেট শুরু হচ্ছে, ইলেকট্রিসিটি শুরু হবে, ঠিক আছে। তোমরা বুঝে কাজ করো এখনও পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট সেটা একটু বলে দিই, এক মিনিট। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমাদের গ্র্যাভিটেশন থেকে যে প্রশ্ন আসবে, গ্র্যাভিটেশন যদি থেকে তোমাদের যদি দেখি আজকেও প্রশ্ন আসছে, গ্র্যাভিটেশন চ্যাপ্টার আমি তোমাদের করাবো, এটা একটু মনে রাখবে, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা এটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে পাওয়ারের যে 3টে ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়াল টু V²/R, আর হচ্ছে তোমাদের পাওয়ার ইকুয়াল টু তোমাদের হয় হচ্ছে V×I, আর পাওয়ার ইকুয়াল টু তোমাদের হয় হচ্ছে I²×R। এই টাইপের প্রশ্ন তোমাদের প্রচুর তোমাদের পড়ার কথা, এবং লাস্ট তোমাদের যে শিফট আছে তাতেও তোমাদের পড়েছে, ঠিক আছে। তো তোমরা এই পার্টগুলোকে কিন্তু তোমরা ভালো করে কিন্তু দেখে যাও, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। কমন কোশ্চেন্স আসছে, ইজি কোশ্চেন্স আসছে, বিশাল কিছু প্রশ্ন যে টাফ আসছে তা নয়। লাস্ট শিফটে আমি যেটা জেনেছি যে তোমাদের উত্তল অবতল দর্পণে যে ফিগার বেস প্রশ্ন, ফিগার দিয়ে প্রশ্ন দেয়নি, মানে একটা লেন্সের কোথায় বস্তুকে রাখলে কেমন জায়গায় প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে এবং তার প্রকৃতি কী রূপ, এই টাইপের কিন্তু প্রশ্ন এসছে, অর্থাৎ নেচার অফ ইমেজের ওপরে কিন্তু প্রশ্ন তোমাদের এসছে, ঠিক আছে, নেচার অফ ইমেজ। তো এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু এবার থেকে আসতে শুরু করবে। ফার্স্ট 1-2 দিন দেখি আমরা ট্রেন্ড বিচার করে ফেলি, সেটা উচিত নয়। দেখা গেল যে আগের ট্রেন্ডই ফলো করলো, ওকে। থ্যাংক ইউ।